জি, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আপনারা যারা আজকে আমাদের ইংলিশ লিটারেচার এবং ভোকাবুলারি কোর্সে যুক্ত হয়েছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, আপনাদের কিছু বিষয় আমি আলোচনা করি বা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। সেটা হলো হ্যালো, আশা আসসালামু করি আলাইকুম। নিঃসন্দেহে। নাজমুল ভাই বলছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, নাজমুল ভাই বলছি। বলুন আপু। জি, আমি এই যে আপনার 24 তারিখে এই ইয়াতে ভর্তি হয়েছি, কিন্তু আপনার জিমেইলে একটা ইমেল আসার কথা, কিন্তু এটা এখনো আসেনি। নাম কি আপনার আপু? উম্মে সুমাইয়া। আচ্ছা, উম্মে সুমাইয়া। আপনি ইমেল নাম্বারটা যখন দিয়েছেন তখন ভুল দিয়েছেন, সে কারণে আপনার কাছে যায়নি। আপনার ইমেল নাম্বারটা একটু বলবেন? সুমাইয়া। তারপর? সুমাইয়া 13 13 হ্যাঁ। 12 96। তারপর? তারপর আপনি yahoo.com। আপনি দিচ্ছেন gmail.com, তাহলে কি আপনার কাছে মেল যাবে? ও, আসলে আমি যখন পাঠাচ্ছিলাম তখন কপি আসছে না, কপিটা করে দিছিলাম আর কি। বুঝতে পেরেছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা সরি আপনাকে সরি। এসএমএস ও দিয়েছি না, ইটস ওকে, হতে পারে, ভুল হতে পারে। এটার ভুলের কারণে আমরা আপনাকে এসএমএস ও দিয়েছি। ও, যদি এসএমএস না পেয়ে থাকেন, আপনি রাইট নাও সঠিক ইমেল নাম্বারটা দিয়ে আগের সব ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দিয়ে জয়েন করেন, আমরা আপনাকে এখনই জয়েন করে নেব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ইয়ার আচ্ছা। পেস্ট ইয়ার যে আছে ইনফরমেশন ফিল আপটা, ওইটাতে দিয়ে দিলে হবে? হ্যাঁ, হ্যাঁ, আগে ফর্মটা পূরণ করতে হবে। আপনি আবার ফর্মটা পূরণ করেন সঠিক ইমেল দিয়ে। আপনি ফর্মটা পূরণ করার 10 সেকেন্ডের মধ্যে আপনার কাছে আমরা মেল দিব, আপনি জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আমরা অ্যাকসেপ্ট করে দিব, একদম সিম্পল। আচ্ছা, থ্যাংক ইউ। আর ভুল করার জন্য এক্সট্রিমলি সরি। না, ইটস ওকে, হতে পারে, ইটস দ্য পার্ট অফ লাইফ, এটা হতে পারে। হ্যাঁ। সে কারণে আমরা আপনাদেরকে মেল দিয়েছি, আবার মেল দিয়েছি, এসএমএস দিয়েছি, সবাই যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। আর তারপর আমরা লিঙ্কটা পাবলিক করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। জি, ঠিক আছে, ওকে। আর কি কোনো প্রশ্ন আছে? আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। হ্যাঁ। আমি আপনাদেরকে কিছু বিষয়ে এনশিওর করছি। ক্লাস চলাকালীন সময় যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, তো আপনারা ওরিড হওয়ার কারণ নাই বা ওরিড হবেন না। আপনি আপনাদের গ্রুপে, যেই যেই গ্রুপে আছেন, আপনার গ্রুপে আপনি আপডেট পেয়ে যাবেন যে আসলে বিষয়টা কি হলো বা টেকনিক্যাল কি সমস্যা হলো। হ্যাঁ। তো এই বিষয়টা ওরিড হবে না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, কখনো যদি টেকনিক্যাল সমস্যা হয়, যদি আমাদের কোনো টেকনিক্যাল সমস্যা হয়, আপনারা সবাই ভুক্তভোগী হবেন, মানে সবারই সমস্যা হবে। কিন্তু আপনার এককভাবে যদি কোনো, আমাদের ঠিক থাকে এবং আপনার এককভাবে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, তখন এটা শুধু আপনারই। যেমন আপনি আহ স্পষ্ট শুনতে পাচ্ছেন না, বা ভালো দেখতে পাচ্ছেন না, বা ভালো সাউন্ড নেই। হ্যাঁ, একটা এই ধরনের কোনো সমস্যা হলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যক্তিগত কোনো কারণে এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ। আরেকটা বিষয় হলো, আপনারা যে রেকর্ড ক্লাসগুলো, আমরা আপনাদেরকে 48 ঘন্টা রেকর্ড দিব। অবশ্যই আপনারা 48 ঘন্টা রেকর্ড আপনি দেখে নেবেন 48 ঘন্টার মধ্যে। আর 48 ঘন্টার মধ্যে যদি আপনি না দেখতে পারেন, এটা আপনার একান্ত রেসপন্স, আপনি চেষ্টা করবেন 48 ঘন্টার মধ্যে দেখার জন্য। আর ক্লাসগুলো সবাই মেনটেন করবেন। শ্রদ্ধেয় শরীফ স্যার অথবা আব্দুল লতিফ স্যার যে লিঙ্ক গুলো দিবে আপনাদেরকে বা শিট গুলো দিবে, এটা পিডিএফ আকারে দেওয়া হবে, আপনারা এটা গ্রুপে পেয়ে যাবেন। তো আপনারা সেই স্যার যেভাবে আপনাদেরকে নির্দেশ দেয়, অবশ্যই সেই নির্দেশাবলী অনুসরণ করবেন, তাহলেই হবে। হ্যাঁ। ভাইয়া, আমার আহ, একটা কথা ছিল। জি জি, বলুন।
এই আমাদের ক্লাসগুলা যদি শেষ হয়ে যায়, যেমন ধরেন বিসিএস এর আবেদনের আগে যদি শেষ হয়ে যায়, পরবর্তীতে কি আমরা ক্লাসগুলো আবারও পাবো, বা নতুনদের সাথে কি আবার যোগ হবে না আমাদের? না না, যুক্ত হবে না। এই কারণে যুক্ত না, কারণ হলো আপনারা ইতিমধ্যে লাইভ ক্লাসটা পাচ্ছেন এবং পাচ্ছেন। যেহেতু আপনারা দুইটা অপশন পাচ্ছেন, সেক্ষেত্রে তৃতীয় অপশন তো আসলে আর হওয়ার সুযোগ নেই, তাই না? মানে ক্লাস শেষ হয়ে গেলে আমাদের মানে ক্লাসটা লাইভ পাচ্ছেন। এক হচ্ছে আমরা আপনাকে লাইভ দেবো, আবার 48 ঘন্টার জন্য রেকর্ড দিব। যদিও আমরা 48 ঘন্টা বলছি, আমরা চেষ্টা করবো আরো কিছুটা সময় দেওয়ার জন্য, কিন্তু আপনি ধরে নেবেন 48 ঘন্টা থাকবে। আমরা তাহলে পরীক্ষার আগ পর্যন্ত মানে যে পরীক্ষাগুলো হয় ওগুলাতে অ্যাটেন্ড করতে পারবো? আপনি পরীক্ষা বলতে কি পরীক্ষা বোঝাতে চাচ্ছেন? মানে বিসিএস এর পরীক্ষার যে এই যে মানে বিসিএস পরীক্ষার আগ 46তম পর্যন্ত, প্রিলি পরীক্ষা, হ্যাঁ 46তম প্রিলি ওটার পরীক্ষা আগ পর্যন্ত আপনাদের এখানে যে আমরা ক্লাসে আপনাকে আমাদের 48 পরীক্ষাগুলো ঘন্টা দিব, নিচ্ছে। 48 ঘন্টার মধ্যে স্টাডি করবেন, এটা আমাদের নির্দেশ। যদি আমরা অতিরিক্ত আপনাদেরকে দেই, সেটা এটা ওপেন সিক্রেট বিষয়টা থাকবে। আমরা আপনাকে 48 ঘন্টা দেবো, আপনি 48 ঘন্টার মধ্যে রিসিভ করতে হবে, নিয়ে নিতে হবে। ক্লিয়ার? তার বাইরে কোনো, যদি আমরা এটা স্টে করি লং টাইম, সেটা আপনাদের জন্য গুড নিউজ বা আপনাদের জন্য বেটার অপরচুনিটি। ক্লিয়ার? জি ভাইয়া, জি, মানে আমি ওকে, থ্যাংক ইউ। বলতেছি যে রুটিনে যে পর্যন্ত আছে ক্লাসগুলা শেষ হয়ে গেলে আমাদের মানে এখানে যে ক্লাসগুলাই শেষ, পরবর্তীতে হ্যাঁ আর হ্যাঁ, কিছু যুক্ত হবে না, এটাই না আর যুক্ত হবে না, এটাই। এটাই মেইন। জি। আচ্ছা ভাই। নাজমুল ভাই কথা শুনতে পাচ্ছেন নাকি? জি আমার স্যার, কথা শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? ওকে। জি স্যার। তো বিসিএস অদিতির
প্রিলিমিনারি 46 ব্যাচ, তাই না? তোমরা 46 না? তো এতদিন জি আমাদের স্যার। গ্রামারের ক্লাসগুলো রেগুলার চলছিল, এখন আজকে থেকে আমাদের কি শুরু হবে? লিটারেচারের আনুষ্ঠানিকভাবে প্রথম ক্লাস। আমি আজকে মূলত ক্লাস নেব না, একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইংলিশ লিটারেচার কিভাবে আমরা ভালো করতে পারি। তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, জি একদম স্যার। clear। সবাই কি ক্লিয়ার? ওকে, আচ্ছা। প্রথমত হলো ইংলিশ লিটারেচারের যেই বিষয়টা, সেটা হলো আমরা এখানে উম, কত নম্বরের পরীক্ষা আমাদের প্রিলিমিনারিতে? কত নম্বর? 15 স্যার। 15 নম্বর। আমরা কত পেতে চাই এখানে? 10 থেকে 12 স্যার, ইনশাল্লাহ। 10-12, অর্থাৎ আমাদের 15 আউট অফ 15 একদম নিষ্প্রয়োজন। কারণ আমরা বিসিএস পরীক্ষায় 200 এর মধ্যে কি 200 নম্বর পেতে চাই? না স্যার, না 120 উপর। স্যার। আমরা আমরা মনে রাখবা যে আমরা এই পর্যন্ত 120 বা 125 অলওয়েজ সেফ মার্কস ফর বিসিএস প্রিলিমিনারি। 65% নাম্বার সব সময় সকল বিসিএস একদম, আমার জানা মতো 31টা বিসিএস থেকে এই পর্যন্ত 65% মার্কস একদমই নিরাপদ নাম্বার। অর্থাৎ যদি আমরা এখানে 65% ধরলে 130 মার্কস আমাদের আসে 200 নম্বরের মধ্যে। তো 125 এর উপরে কখনোই কাটমার্ক আমার জানা মতো 120 টু 121 এর বেশি ছিল না। তো সেজন্য আমার সব প্রশ্ন জানতে চাওয়া, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করাটাও এখানে একটা আমার ড্রব্যাক। তো আমারে তুমি ইউ ক্যান আস্ক মি 10 কোশ্চেন, আই এম এবল টু কেপেবল টু আনসার অনলি কত বলো 6 কোশ্চেন্স। তুমি আমাকে 10টা প্রশ্ন করলে আমি কয়টার উত্তর করতে পারবো বলো? 6টা বা 7টা প্রশ্ন উত্তর করতে পারি, ইটস মাই কোয়ালিটি। 3টা প্রশ্ন আমি একদমই জানি না, আমাকে 100টা প্রশ্ন করলে আমি 30 কোশ্চেন্স আর টোটালি আননোন টু মি, নো প্রবলেম। এটা আমার বিসিএস এর জন্য অন্তরায় না। সব কিছু জানতে চাওয়াটাই বিপজ্জনক। ইংলিশ লিটারেচারের মধ্যে আমরা সব জানতে চাইবো না, কারণ এটা আমাদের নিয়ন্ত্রণের বিষয় না। আমরা এই বিশাল ওয়ার্ল্ড লিটারেচার, ইংলিশ লিটারেচার এক ধরনের, আমরা দেখবা যে পুরা ওয়ার্ল্ডকেই প্রতিনিধিত্ব করে। তোমার ওই যে চিলি থেকে আমরা পাবেলো নেরুদাকেও পড়বো, কলম্বিয়া থেকে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকেও পড়বো, আবার তোমার এই গ্রিক থেকে আমরা ইলিয়াড ওডিসি পড়বো। অর্থাৎ সারা বিশ্বব্যাপী কিন্তু মোটামুটি বিশ্বের সাহিত্য কিন্তু ইংলিশ লিটারেচারের অন্তর্ভুক্ত। অতএব আমরা একেবারেই এখানে পণ্ডিত হওয়ার চেষ্টা করব না, যেন পরীক্ষায় অন্তত পক্ষে 10 নম্বর পাওয়া যায়। একটু 10 নম্বর মোটামুটি পড়াশোনা করলেই আমরা 10 নম্বর পাইতে পারি। তো আমি চেষ্টা করবো যে কিভাবে আমরা 10 নম্বর পাইতে পারি। ওকে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাদের 10 থেকে 12 নম্বর টার্গেট, 15 নম্বর টার্গেট না, 10-এর নিচে যেন নাম্বারটা না আসে, এই হলো আমাদের। ওকে, তো আমি তোমাদেরকে আগে একটু ধারণা দিই যে প্রিলিমিনারির জন্য আমরা কোন কোন অংশটা গুরুত্বপূর্ণ প্রিলিমিনারির জন্য, মানে কাদেরকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। অর্থাৎ প্রথমে যদি আমি বলি যে ধরো একটা আমরা সাজেশন তৈরি করে নেই, ওই অনুযায়ী আমরা মোটামুটি প্রস্তুতি নেব। তো কিভাবে আমরা ধরো 10 নম্বর পেতে পারি, হ্যাঁ। তো প্রথম পর্যায়ে আমি তোমাদেরকে ধারণা দেব যে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ যে যুগের নামগুলো, 8টা যুগ আছে, আমি একটু পরে ব্যাখ্যা করব। তোমার ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে রেনেসা, নিউ ক্লাসিক, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। এই 8টা যুগের মধ্যে আমরা 8টা যুগের একদম সময়সীমা, এদিকগুলোর নামকরণের কারণ, ওল্ড ইংলিশকে কেন অ্যাংলো স্যাক্সন বলা হয়, অর্থাৎ 450 সাল থেকে 1066 এই পর্যন্ত আমরা জানি এটা হলো কি বলো ওল্ড ইংলিশ পিরিয়ড, এটাকে কেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হয়। তারপরে মিডল ইংলিশ 166 থেকে 1500 পর্যন্ত মিডল ইংলিশ, 1500 থেকে 1660 সাল পর্যন্ত এটার নাম হলো কি বলো রেনেসা। কেন রেনেসা বলা হয়? রেনেসা মানে পুনর্জন্ম, কিসের পুনর্জন্ম? তারপরে তোমার 1660 থেকে 1798 সাল পর্যন্ত তোমার এটার নাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। কেন নিউ ক্লাসিক্যাল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল এন্ড নিউ ক্লাসিক্যাল?
তারপরে তোমার 1798 অর্থাৎ 1798 সাল থেকে 1832 অর্থাৎ 1832 সাল পর্যন্ত, এটার নাম রোমান্টিক পিরিয়ড। মাত্র 34 বছরের সময়, অত্যন্ত প্রকাণ্ড, খুব পরিচিত কবিদের একটা যুগ, রোমান্টিক যুগ। রানী ভিক্টোরিয়া 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত, তার আমলটাকে বলা হয় আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপরে আমরা মডার্ন পিরিয়ড 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত, 39 প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত মডার্ন পিরিয়ড। তারপরে পোস্ট মডার্ন পিরিয়ড। এই যে আমরা এই কাঠামো সম্পর্কে বিস্তারিত একটা বা দুইটা ক্লাসে ভালোভাবে জানার চেষ্টা করব। এইখান থেকে 1-2 নম্বর থাকার কথা। কথা বুঝছো কিনা? আমার কথা শুনতে পাচ্ছ তো? স্পষ্ট কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জাস্ট গেট রিল্যাক্সড। তোমার কাজ হলো আমি 10 নম্বর পাবো ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে, ওই রেকর্ডিং গুলো পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেবো। পরীক্ষার আগ পর্যন্ত শুধু কথাগুলো শুনলেই আমার মনে হয় যে এখান থেকে আমরা যে প্রিভিয়াস রেকর্ডিং গুলা ছিল, তুমি দেখো এখান থেকে 10-12 নম্বর অনায়াসেই শুধু রেকর্ডিং থেকেই কমন পড়বে। রেকর্ডিং এর অংশগুলা, কথাগুলা শুনলেই চলবে ইনশাল্লাহ। তারপরে আমি খুব গুরুত্ব সহকারে যাকে পড়াতে চাই তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র থেকে প্রশ্ন না আসাটা একদমই আমার কাছে অসুন্দর মনে হবে। এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আমাদের ইংরেজি সাহিত্যের কিং উইদাউট ক্রাউন, দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংলিশ লিটারেচার, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, মুকুটবিহীন সম্রাট, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার এবং সনেটিয়ার, অপ্রতিদ্বন্দ্বী, সেকেন্ড টু নান, তিনি উইলিয়াম শেক্সপিয়র। তাকে নিয়ে আমরা আদ্যপান্ত একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আমরা শেক্সপিয়রকে জানার চেষ্টা করব। শেক্সপিয়র জন্ম থেকে মৃত্যু অবধি তার সকল নাটক, তার সকল সনেট আমরা পই করে বিশ্লেষণ করব। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়রকে আমরা বিশেষ গুরুত্ব সহকারে পড়বো ইনশাল্লাহ। এই জন্য আমি হয়তো 2টা ক্লাস নেব, 3টা ক্লাসও নিতে পারি, কারণ আমার হ্যামলেট পড়াইতে আমার 1 ক্লাস লেগে যায়। কারণ হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার এগুলো একেবারে দেখবা যে উইলিয়াম শেক্সপিয়রকে বলা হয় পয়েট অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির কবি। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন পয়েট অফ নেচার। তাহলে একজন হলো প্রকৃতির কবি, আর উইলিয়াম শেক্সপিয়রকে ডক্টর স্যামুয়েল জনসন বলেছেন হি ইজ এ পয়েট অফ হিউম্যান নেচার। ডক্টর স্যামুয়েল জনসনের বিখ্যাত একটা গ্রন্থ আছে, এটার নাম হলো এ প্রিফেস টু শেক্সপিয়র। তো সেখানে শেক্সপিয়রের মেরিট এবং ডিমেরিট গুলো উপস্থাপন করেছেন। এক পর্যায়ে তিনি শেক্সপিয়রকে তিনি উল্লেখ করেছেন হি ইজ এ পয়েট অফ হিউম্যান নেচার, তিনি মানব প্রকৃতির কবি। অর্থাৎ তুমি যদি আমরা যদি বলি যে হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার এগুলা কেউ 400 বছর আগের ইতালি ইংল্যান্ডের কোনো চরিত্র নয়। এটা তারা কোনো দেশ বা কোনো কালের প্রতিনিধিত্ব করে না শেক্সপিয়রের চরিত্রগুলা। তারা প্রত্যেকেই আমার মনের প্রতিমূর্তি। উই এভরি ম্যান আর হ্যামলেট, আমরা প্রত্যেকেই কিন্তু হ্যামলেট, আমরা প্রত্যেকেই ম্যাকবেথ, আমরা ওথেলো, আমাদের ভেতরে জুলিয়াস সিজারের মতো বীরত্ব আছে, আমাদের মধ্যে লেডি ম্যাকবেথের প্রেতাত্মা আমাদের মধ্যে বাস করে, আমরা আমাদের মধ্যেই 3 উইচেস বাস করে। অর্থাৎ শেক্সপিয়রের চরিত্রগুলো দেখবা যে আমার মনেরই প্রতিমূর্তি, আমাদের সমাজেই চরিত্রগুলা বাস করে। তারপরে আমরা পড়বো রোমান্টিক পিরিয়ড, তোমার 1798 থেকে 1832। এই রোমান্টিক পিরিয়ডের মধ্যে আমরা জানি যে তোমার 1798 খুব ভাইটাল একটা তারিখ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু স্যামুয়েল টেইলর কোলরিজ একসাথে একটা গ্রন্থ লিখেছেন। বইটার নামটা কি বলো? লিরিক্যাল ব্যালাডস। ওই গ্রন্থ প্রকাশের মাধ্যমে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের যাত্রা শুরু। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এসটি কোলরিজ, শেলি, বায়রন, জন কিটস, উইলিয়াম ব্লেক, হ্যাঁ, তারপরে জেইন অস্টিনের মতো উপন্যাসিক, বিখ্যাত কবি এবং উপন্যাসিকদের একটা সমাহার এই যুগের মধ্যে ছিল। তো এই 3টাকে আমরা বিশেষভাবে গুরুত্ব সহকারে পড়তে চাই ইনশাল্লাহ। আমার মনে হয় যে তাহলে ক্যাডার নন ক্যাডার যে কোনো জায়গার মধ্যে এই 3টা অংশ থেকে বেশি পরীক্ষা আসে। তারপরের ধাপে আমরা লিটারি টার্ম গুলো একটু ভালোভাবে ক্লিয়ার করতে চাই, যেমন ধরো সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন। হ্যাঁ, এই যে ধরো সিমিলি, এগুলার সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, তারপরে হাইপারবল, স্যাটায়ার, হ্যাঁ, আয়রনি, এলিটারেশন, লিমেরিক, হ্যাঁ, লিরিক, ব্যালাড, এলেগরি, ইউফেমিজম, এই যে লিটারি টার্ম যেগুলা, ওইগুলাকে আমরা একদম বাস্তব উদাহরণ দিয়ে, যেমন ধরো আমি যদি বলি চুল তার কবেকার, অন্ধকার, বিদিশার নিশা, তাহলে আমরা যদি বনলতা সেনে বললাম, এখানে কোন ধরনের অলংকার আমরা পাই, কোন ধরনের রিটোরিক আমরা পাই এখানে, যে চুল তার, অন্ধকার, বিদিশার, এই যে রিপিটেশন অফ র, এই যে ব্যঞ্জন বর্ণের বারবার রিপিটেড হলো, এটার নামই কিন্তু এলিটারেশন। হ্যাঁ, পরে হ্যাঁ, এই তেমনি দেখেছি তার এই অন্ধকারে,
বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো, এই যে উৎপ্রেক্ষা, বাংলা এটাকে বলা হয় উৎপ্রেক্ষা, এটা ইংলিশে বলা হয় সিমিলি। অ্যাজ লাইক শব্দ ব্যবহার করে যদি তুলনা করা হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন বলেছেন, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আকাশের মেঘমালার মতো আমি। এই যে মতো বা লাইক শব্দটা যদি থাকে, এটার নাম সিমিলি। সিমিলি, হ্যাঁ, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে যেন, যেন, মত, বোধ হয়, এগুলা যদি থাকে, এগুলোকে বাংলায় বলা হয় উৎপ্রেক্ষা। হ্যাঁ, তোমার ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই যে যেন। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ডাকা বাঁকা তলোয়ার। এই রবীন্দ্রনাথের বলাকা কবিতা। তাহলে যেন, যেন খাপে ডাকা বাঁকা তলোয়ার, এই যে যেন, তাহলে এটার নামে সিমিলি। তো ইংলিশে আমরা যদি অ্যাজ লাইক থাকে, এটার নাম বলবো সিমিলি, বাংলায় বলবো উৎপ্রেক্ষা। তাহলে আমি তোমার বাংলা লিটারেচারের সাথে আমি চেষ্টা করবো এগুলা মিলাই দেওয়ার জন্য, ঠিক আছে কিনা? এই যে লিটারি টার্ম গুলা, এগুলা থেকে বেশ দুই একটা প্রশ্ন কমন পড়তে পারে। আমার মতে ইংরেজি সাহিত্যে শেক্সপিয়রের পরে আমরা যে চারজনকে খুব ভালোভাবে পড়াশোনা করব, শেক্সপিয়রের সাথে যাকে আমরা রিলেট করে পড়াশোনা করতে চাই, তারা শেক্সপিয়রের পরে খুব গুরুত্ব সহকারে পড়তে চাই, এটা আমার অ্যাজাম্পশন। আমি চার্লস ডিকেন্সকে রাখতে চাই। চার্লস ডিকেন্স, দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে এত বড় ঔপন্যাসিক তোমার, হ্যাঁ, এই তো তোমার একেবারেই প্রত্যেকটা তার চরিত্র কিভাবে ছোট থেকে কিভাবে বড় হয়ে উঠেছেন, একদম জীবন নির্ভর ঘটনা। তার অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, হ্যাঁ, তোমার এই অলিভার টুইস্ট নিয়ে কিন্তু বাংলা সিনেমাও তৈরি হয়েছে, মানিক নামে একটা সিনেমা আছে, দেখো। কালজয়ী উপন্যাসগুলো তিনি লিখেছেন। জর্জ বার্নার্ড শো আয়ারল্যান্ডে বাড়ি, আইরিশ নাট্যকার, তাকে ছাড়া আমরা ইংরেজি সাহিত্য কল্পনা করতে পারি না। ইংরেজি সাহিত্যের আধুনিক সাহিত্যের জনক, ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। জর্জ বার্নার্ড শো, ম্যান এন্ড সুপারম্যান, আর্মস এন্ড দ্য ম্যান, সিজার এন্ড ক্লিওপেট্রা, ডক্টর ডিলেমা, অনেকগুলা গুরুত্বপূর্ণ, প্রায় 36টার মতো তার কালজয়ী নাটক আছে। তারপরে টি.এস. এলিয়ট, আমি একটু আগেও গ্রামারের ক্লাসে বলেছিলাম, টমাস স্টিয়ান্স এলিয়ট, তার বাড়ি আমেরিকায়, কিন্তু তিনি নিউ ইয়র্কে আটলান্টিক পাড়ি দিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি স্থায়ী নাগরিকত্ব লাভ করেছেন। একটু আগে তোমরা কি গ্রামারের ক্লাসে আজকে কেউ শুনেছিলে আমার টি.এস. এলিয়টের কথা? জি স্যার। জি স্যার। এই যে টি.এস. এলিয়ট, আমি বললাম না যে পঞ্চমান্ডব নিয়ে আমি কথা বলবো। টি.এস. এলিয়ট, তার বিখ্যাত কিনা ওয়েস্টল্যান্ড কবিতা, ওয়েস্টল্যান্ড কবিতা 1948 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমি ক্লাসে বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, আর তিনি নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে বলো? 1948 সালে। তাহলে কিন্তু রবীন্দ্রনাথের চেয়ে এত জুনিয়র একজন কবি, তবুও রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর টি.এস. এলিয়টের প্রথম কবিতা, প্রথম বঙ্গানুবাদ করেছেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ টি.এস. এলিয়টকে আমরা বাদ দিতে পারবো না। এটা পরে আর্নেস্ট হেমিংওয়ে, হ্যাঁ, তিনি এই যে তোমার এই তোমার আর্মস এন্ড দ্য ম্যান, না, তোমার এই যে এ ফেয়ারওয়েল টু আর্মস, এ ফেয়ারওয়েল টু আর্মস, ফর হুম দ্য বেল টোলস, দ্য সান অলসো রাইজেস। এই যে তিনি, তার বাড়ি আমেরিকায়, আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক, তিনি সুইসাইড করেছেন। তার একদম প্রাণবন্ত, জীবন্ত, এগুলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এদেরকে আমরা বিশেষ গুরুত্ব ভাবে চারজনকে পড়বো। এরপরে আমি তোমাদেরকে এরপরে আমি মূলত চলে যাব বিভিন্ন ওই, আবার ওই বিভিন্ন যুগের মধ্যে যে সমস্ত রাইটাররা আছেন এদেরকে নিয়ে আমরা একদম, তখন আমরা আবার ওই যে এই প্রত্যেকটা যুগ সম্পর্কে পড়বো আর কি। হ্যাঁ, এই যে তোমার ওল্ড ইংলিশ লিটারেচারে কারা আছেন, মিডলে কারা আছেন, তারপরে তোমার রেনেসাতে কারা আছেন, হ্যাঁ, প্রত্যেক যুগের কোন কোন যুগের কি কি বৈশিষ্ট্য এবং কোন কোন রাইটাররা কেন বিখ্যাত, কি কি তার বিখ্যাত সাহিত্যকর্ম আছে, কোন কোন উক্তির জন্য তিনি বিখ্যাত, এগুলা নিয়ে আমরা একটা এট এ গ্লান্স ধারণা দেব। তবে সর্বোপরি তোমার একটা কথা বলে রাখি, এর আগে একটা ধারণা দিয়ে রাখি। ইংলিশ লিটারেচার যদি আমরা পড়তে চাই, তাহলে ম্যাপ সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা উচিত। ওয়ার্ল্ড ম্যাপ, কি বললাম বলো, কি সম্পর্কে ধারণা থাকা উচিত আমাদের? ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপ। কারণ তুমি দেখো, আমি তোমারে দেখি, অর্থাৎ ইংরেজি সাহিত্য মূলত কোন দেশের সাহিত্য বলো? মূলত ব্রিটেন। হ্যাঁ, মূলত ব্রিটেন। একটু যদি তুমি খেয়াল করে দেখো যে ওয়ার্ল্ড ম্যাপ ছাড়া লিটারেচার একেবারেই যে তুমি ভালোভাবে রপ্ত করতে পারবে এমনটা না, মুখস্থ করা যাবে। আমি কিভাবে ওয়ার্ল্ড ম্যাপ নিয়ন্ত্রণে রাখবা তার একটা অ্যাপস বা কিছু কলা কৌশল আমি তোমাদেরকে ক্লাসে দেখাই দেবো। এই দেখো, আমাদের যদি আমরা যেই দেশটাকে নিয়ে পড়াশোনা করবো, এটা কিন্তু বাংলাদেশও না, আমেরিকাও না, এটা মূলত কোন দেশ বলতো? ঠিক এই আটলান্টিক মহাসাগর,
এই যে আটলান্টিক মহাসাগর দেখতে এস এর মতো একটা মহাসাগর আছে, ওই মহাসাগরের পূর্ব দিকে আহ, এই অংশটাকে আমরা নিয়ে পড়বো। এই হলো আমাদের পড়ার রেঞ্জ, মানে আমাদের একটা সীমারেখা। কিন্তু আমরা যখন পড়তে যাব দেখবো যে এই সীমারেখা মানছে না তারা, অর্থাৎ তাদের চরিত্রগুলো এই সীমারেখার মধ্যে সীমাবদ্ধ না। আমি আবার তোমার ধারণা দিয়ে রাখি, এই যে আমরা প্রথমেই পড়বো ইংল্যান্ডের ইতিহাস, ইংল্যান্ড অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মানে এই যে এই জায়গাটা কিন্তু এখানে ইংল্যান্ড। এই পাশে হলো তোমার কি বলো, হ্যাঁ ওয়েলস, এখানে ওয়েলস। এই পাশে হলো যে কি বলো, এই পাশে কি বলো স্কটল্যান্ড, আর এইটা হলো আয়ারল্যান্ড। মনে রাখবো, আমি ক্লাসে একদম ভালোভাবে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব ইংল্যান্ড, ব্রিটেন, গ্রেট ব্রিটেন এবং গ্রেট ব্রিটেনের মধ্যে পার্থক্যটা কি। ইংল্যান্ড ইজ জাস্ট এ কান্ট্রি, একটা দেশের নাম ইংল্যান্ড। এই হলো ইংল্যান্ড, ধরো এই অংশটা। এবার বলো ইংল্যান্ডের উত্তর দিকে কি আছে বলো তো? স্কটল্যান্ড। স্কটল্যান্ড, হ্যাঁ স্কটল্যান্ড। আর পশ্চিম দিকে ছোট্ট একটা অংশ আছে, এটার নাম কি বলো? ওয়েলস। ওয়েল। আর আরেকটা আছে কি বলো? আয়ারল্যান্ড। এই চারটা ভূখণ্ডের কথা তুমি চিন্তা করো। হ্যাঁ না, আয়ারল্যান্ড বলো, আয়ারল্যান্ড। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই ইংল্যান্ডের মধ্যে আমরা পড়বো ইংল্যান্ড। ইংল্যান্ড কিভাবে যুক্ত হয়েছে দেখবা যে আমরা দেখবো 1600 সালে 1603 সালে যখন রানী এলিজাবেথ মারা যান, তখন ইংল্যান্ড স্কটল্যান্ড একত্র হয়। এই যে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, এগুলো একত্র হয়ে ব্রিটেন বা গ্রেট ব্রিটেন নামে রূপায়িত হয়, গ্রেট ব্রিটেন। তাহলে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস এগুলো মিলে গ্রেট ব্রিটেন হয়। 1801 সালে হলো, কত সালে? 1801 সালে এই গ্রেট ব্রিটেনের সাথে একটা সাম্রাজ্য যুক্ত হয়, কিংডম যুক্ত হয়। বলো তো এটার নামটা কি? নর্দার্ন আয়ারল্যান্ড। না, আয়ারল্যান্ড। বলো কি যুক্ত হয়? আয়ারল্যান্ড যুক্ত হয়। হ্যাঁ, তাহলে এই যে ইংল্যান্ড, এই যে গ্রেট ব্রিটেন এর সাথে যুক্ত হলো আয়ারল্যান্ড। তাহলে ইংল্যান্ড এবং গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড একত্র হয়ে কি নাম ধারণ করলো বলো? কি নাম ধারণ করলো? হ্যাঁ, ইউনাইটেড কিংডম। কিংডম, ইউকে। তাহলে ইউনাইটেড কিংডম বলতে আমরা জানতাম যে ইউনাইটেড কিংডম অফ ইউকে মিনস ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন, এই গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড। কিন্তু 1922 সালে, কত সালে? 1922 সালে তোমার এই আয়ারল্যান্ডের 6 ভাগের 5 ভাগ স্বাধীনতা লাভ করলো। বলো কয় ভাগের কত ভাগ? 6 ভাগের 5 ভাগ। আর 1 ভাগ রয়ে গেল। এই স্বাধীন অংশটা আয়ারল্যান্ড নাম ধারণ করলো। এখন এই গ্রেট ব্রিটেনের সাথে এখন আর পুরো আয়ারল্যান্ড নাই, আছে নর্থ আয়ারল্যান্ড। অতএব ইউকে, হোয়াট ইজ দ্য স্টেট নেম অফ ইউকে এট প্রেজেন্ট? বলো বর্তমানে ইউকে এর স্টেট নেম কি বলবো আমরা? ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড অর নর্থ আয়ারল্যান্ড? নর্দার্ন নর্থ আয়ারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড। হ্যাঁ, তো কিন্তু আমরা যদি বলি আমরা পুরো যুক্তরাজ্যের গল্প বলবো, যুক্তরাজ্য অর্থাৎ পুরো ইংরেজি সাহিত্য যুক্তরাজ্যকে কেন্দ্রে। ধরো ইংল্যান্ডের বিখ্যাত কবিকে পড়বো আমরা, উইলিয়াম শেক্সপিয়র, ক্রিস্টোফার মার্লো, টমাস কিট, ফ্রান্সিস বেকন, এরা ইংল্যান্ডকে নিয়ে পড়বো। আবার আয়ারল্যান্ডের জাতীয় কবির নাম কি বলতো? আয়ারল্যান্ডের জাতীয় কবি, তিনি আমাদের তুমি বাংলাদেশি সব মানুষ চেনার কথা, কারণ বাংলা সাহিত্যে একজন বাংলা সাহিত্যের সাথে আয়ারল্যান্ডের জাতীয় কবির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। টি.এস. এলিয়ট। নো, টি.এস. এলিয়টের বাড়ি তো আমি বললাম আমেরিকায়। শেলি। নো, আয়ারল্যান্ডের জাতীয় কবি, তিনি বাংলা সাহিত্যের আমাদের বিশ্বকবির সাথে তার একটা লর্ড বাইরন, নো, লর্ড বাইরন না, ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে লন্ডনে আসলেন। 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ডব্লিউ.বি. ইয়েটস এর সাক্ষাৎ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে শিলাইদহে থাকাকালীন অবস্থায় এই সং অফ আরিংস, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ লিখেছিলেন, সং অফ আরিংস। সেটা তিনি ইংরেজি অনুবাদ করে আসলেন। আসার পরে ডব্লিউ.বি. ইয়েটস ওই সং অফ আরিংস এর ভূমিকা, ইন্ট্রোডাকশন টু গীতাঞ্জলি, ইন্ট্রোডাকশন টু সং অফ আরিংস লিখলেন, ভূমিকাটা লিখলেন। পরের বছর 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। তারও 10 বছর পরে 1923 সালে কে নোবেল পুরস্কার পান? ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। কিন্তু মাথায় রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির অনুবাদ কিন্তু রবীন্দ্রনাথ নিজেই করেছেন, ডব্লিউ.বি. ইয়েটস করেন নাই। কি বললাম বলো? এই যে
আবার এই ধরো আয়ারল্যান্ডের জাতীয় কবি আছে, আবার আয়ারল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার আমরা একটু আগে বলছিলাম, নাম কি বলো? তোমার এই আধুনিক ইংরেজি সাহিত্যের জনক, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক, আধুনিক ইংরেজি নাটকের জনক কে, নামটা কি? জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ। তাহলে তাহলে আমরা, হ্যাঁ, এরপর দেখো, এরপর তুমি দেখো তোমার এই যে দেখো এই জর্জ বার্নার্ড শ, তুমি যদি মানে আমি লিটারেচারের সাথে ম্যাপের একটা সংযোগ তৈরি করার চেষ্টা করছি। এই যে জর্জ বার্নার্ড শ কার দ্বারা প্রভাবিত ছিলেন বলতে পারবা কিনা? নরওয়ের প্রখ্যাত ঔপন্যাসিক, যিনি তাকেও মডার্ন ড্রামার জনক মনে করা হয়, তার নাম হলো হেনরিক ইবসেন। বলো নামটা কি? শুনতে হেনরিক পাচ্ছ কিনা? ইবসেন। হেনরিক, এই হেনরিক ইবসেনের বাড়ি কোথায় বলো? নরওয়ে। এই নরওয়ের হেনরিক ইবসেনের শিষ্য হলেন কে বলো? আয়ারল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার জর্জ বার্নার্ড শ। হেনরিক ইবসেনের একটা বিখ্যাত বইয়ের নাম হলো এ ডলস হাউস। বলো, এ ডলস হাউস। তোমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে কখনো গেছো? বাংলা মোটরে কেউ যাও নাই? ওইখানে দেখবা যে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে একটা অনুবাদ বের হয়েছে, এটার নাম হলো নোরা, লেখা আছে হেনরিক ইবসেন। এই ডলস হাউসের কেন্দ্রীয় চরিত্রের নাম হলো নোরা। ওকে, দেখবা যে এই প্রথম নারী যিনি নারীর অধিকারের পক্ষে কথা বলেছেন। এরপর তুমি দেখো এই যে আমরা আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে দেখবো, মানে অর্থাৎ আমি আমি আবার মনে রেখো যে আমি কিন্তু আজকে ক্লাস নিচ্ছি না, আমি আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আমরা ভিতরের দিকে কি পড়বো। এই যে ইংল্যান্ড একটা সময় দেখবা যে তুমি যে আমরা যে পড়তেছি যে এই যে দেখো আমরা যে পড়ছি কই, এই যে দেখো, এই যে আমরা মিডল ইংলিশ পিরিয়ড পড়বো, এই দেখো এখানে নাম লেখা আছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, অ্যাংলো নরম্যান পিরিয়ড, দেখতে পাচ্ছ কিনা? আমরা পড়বো এই সাল, এই তারিখগুলা। এইগুলোর সাথে দেখবা যে তুমি যদি ম্যাপ সম্পর্কে ভালো ধারণা থাকে যে কোন দেশের সাথে কোন কোন দেশ আছে, তাহলে দেখবা যে তুমি ভালো। এই 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 জার্মানি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জার্মানিটা দেখো তো, জার্মানি কোথায়? জার্মানি কোথায়? জার্মানি ইউরোপে, পোল্যান্ডের এই পাশে। যে জার্মানি দেখতে পাচ্ছ কিনা? জার্মানি, জি স্যার। এই যে জার্মানি, এই হলো ইংল্যান্ড। এই সালটা তুমি ধরে নাও 450 সাল। বলো কত সাল? 450। এই যে জার্মানির তখন তো এই যে নেদারল্যান্ড, বেলজিয়াম এগুলো ছিল না, এগুলো সব জার্মানির অন্তর্ভুক্ত ছিল। এই 450 সালে জার্মানির দুর্ধর্ষ স্যাক্সন উপজাতি, বলো কি উপজাতি? স্যাক্সন উপজাতি। স্যাক্সন উপজাতি তারা ইংল্যান্ডে আক্রমণ করলেন। বলো কত সালে? 450 সালে। 450 সাল থেকে। এবং তারা ইংল্যান্ড দখলে রাখলেন 1066 সাল পর্যন্ত। অতএব এই জার্মানির যে ট্রাইব, ওদের নাম কি বললাম না, সেকশন, এদের নাম অনুসারে আমরা এই 450 সাল থেকে 1066 এই সময়টাকে বলি অ্যাংলো সেকশন পিরিয়ড। বলো কি বলি? অ্যাংলো স্যাক্সন। মানে বাস্তব জ্ঞান অর্জন করবা, মুখস্থ টুখস্থ করার আগে চোখ দেখে দেখে বুঝে বুঝে পড়বা যে এটা কেন অ্যাংলো সেকশন। এই যে আমরা জার্মানি দেখলাম, জার্মানির দুর্ধর্ষ, এই যে পশ্চিম জার্মানির দুর্ধর্ষ, এখন যেটা তোমার নেদারল্যান্ড এবং বেলজিয়াম। ওকে, এইখানে দুর্ধর্ষ যে সেকশন উপজাতি ছিল তারাই ইংল্যান্ড দখল করলো, 1066 সাল পর্যন্ত রেখে দিল। এবং এই যুগের মধ্যেই আমরা ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন পাই, নাম হলো চর্যাপদ। বলো কি নাম? চর্যাপদ। ইংরেজি সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ। বিওলফ। বিওলফ। বাংলা সাহিত্যে যেমন আমরা চর্যাপদ পাই, ঠিক ইংরেজি সাহিত্যে আদি নিদর্শনের নাম কি বলো? বিওলফ। এটা একটা মহাকাব্য। ওকে, এটার লেখক না। তাহলে এই আমরা পড়বো। এই যে এরপরে আবার দেখো এই যে ফ্রান্স দেখতে পাচ্ছ কিনা? ফ্রান্স, ফ্রান্স। জি স্যার। এই যে ফ্রান্স, হ্যাঁ ফ্রান্স দেখতেছো। ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি এখন? ইমানুয়েল ম্যাক্রন। হ্যাঁ, বাংলাদেশে কখনো আসছেন তিনি? জি স্যার। আচ্ছা, 11 তারিখ আসছেন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই এই
এই যে ফ্রান্সের এইখানে দুর্ধর্ষ একটা জাতি বাস করতো, তাদের নাম নরম্যান। বলো কি নাম? নরম্যান। নরম্যান। এই নরম্যান উপজাতি তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে, জানো তো এখানে ইংল্যান্ড আর ইয়ার মাঝখানে ইংলিশ চ্যানেল আছে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে, ইংলিশ চ্যানেল নাম শুনছো না? প্রথম বাঙালি জি স্যার। সাতটি পার হয়েছেন, কি নাম? ব্রজেন দাস। ব্রজেন দাস। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে 1066, বলো কত সাল? 1066। তারা এই ইংল্যান্ডে ঢুকলেন। বলো এই ইংল্যান্ডের রাজত্ব করছেন কারা? স্যাক্সনরা। তারা স্যাক্সনদেরকে তাড়ালেন, এটাকে বলা হয় নরম্যান অ্যাটাক। বলো কি বলা হয়? নরম্যান অ্যাটাক। নরম্যান অ্যাটাক। নরম্যান অ্যাটাক, তারা স্যাক্সনদেরকে তাড়ালেন এবং 1340 সাল পর্যন্ত তাদের একক আধিপত্য ছিল। এই জন্য 1066 থেকে 1340 পর্যন্ত এই সময়টাকে বলা হয় অ্যাংলো নরম্যান পিরিয়ড। বলো কি বলা হয়? অ্যাংলো নরম্যান পিরিয়ড। নরম্যান। তোমরা বিষয়টা বুঝতেছো কিনা? তাহলে আমি কিন্তু এগুলো কিন্তু তুমি যদি বই পড়ো, গল্প শোনো, তাহলে তুমি দেখবা যে লেখা আছে 450 সাল থেকে 1066 এই সময়টাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এই সময় ইংল্যান্ড জার্মানির স্যাক্সনদের অধীনে ছিল। এই কথাটা বলা ইংল্যান্ড জার্মানির স্যাক্সনদের অধীনে ছিল, এটা বলা আর চোখ দিয়ে দেখার মধ্যে পার্থক্য আছে কিনা বলো? জি স্যার, অনেক পার্থক্য। আবার দেখো অ্যাংলো নরম্যান পিরিয়ড, তুমি অ্যাংলো নরম্যান পিরিয়ড এই যে 1066 থেকে 1340, এইটা আমি ইংল্যান্ড নরম্যানদের অধীনে ছিল, অ্যাংলো নরম্যান পিরিয়ড স্পষ্ট লেখা আছে এখানে। এইটা লেখা আর তুমি গল্প আকারে বোঝা, এই যে এইখানে ইংল্যান্ড ফ্রান্সের নরম্যানদের দখলে ছিল, তাহলে এটার মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। আমি কি বুঝতে পারছি কিনা কথাটা? জি স্যার। তাহলে ইংরেজি সাহিত্য তুমি ম্যাপ ছাড়া আমার মনে হয় অন্ধকারে হাতড়ানোর মতো, এবং ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে যার যত ভালো ধারণা থাকে, আমি মনে করি যে বিসিএস ক্যান্ডিডেটের একেবারে একটা বেসিক স্ট্যান্ডার্ড হলো তুমি ম্যাপ সম্পর্কে ভালো জানো। আর নইলে তুমি, আমার মনে হয় না যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলোতে ভালো করার কোনো স্কোপ আছে। তুমি, আমার মনে হয় এটা চিন্তা করার সুযোগ নাই। ওয়ার্ল্ড ম্যাপ এবং বাংলাদেশ, তুমি দেখো এই ধরো আমরা এরপরে যেমন ধরো আমরা পড়বো, ধরো শেক্সপিয়র পড়তেছো, ঠিক না? শেক্সপিয়র যদি পড়ো, ধরো শেক্সপিয়রের শ্রেষ্ঠ রচনা কি? হ্যামলেট কোন দেশের বলতো? হ্যামলেটটা কোন দেশকে কেন্দ্র করে? হ্যামলেট কি ইংল্যান্ড? ডেনমার্ক না? মনে রাখবে একটা বিষয়, শেক্সপিয়র 37 বা 36 বা 38টা মতান্তরে নাটক লিখেছেন, কিন্তু তিনি নাটকের অনেক রাজাকে সমালোচনা করেছেন, অনেক রাজাকে বুদ্ধি দিয়েছেন, তুচ্ছতাচ্ছিল্য করেছেন, কিন্তু ওই রাজার বাড়ি ইংল্যান্ডে রাখেন নাই। কেন রাখেন নাই বলতো? রাখলে প্রবলেম হতো। কারণ শেক্সপিয়রের ঘাড়ে মাথা কয়টা আছে বলো? একটাই। তাহলে বুঝছি কিনা? একটাই আছে, এটা তিনি হারাতে চান নাই। এই জন্য শেক্সপিয়র দেখবো যে তার অধিকাংশ নাটক যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন, যাদেরকে বোকা বানাবেন, তাদেরকে মানে ইংল্যান্ডের কোনো কল্পিত কোনো রাজাকে তিনি এখানে আসন দেন নাই। ওকে, তারপরে তো দেখো তো এখন তো এই যে দেখো ডেনমার্ক, তুমি হ্যামলেট পড়ার আগে, যেমন ধরো 43তম বিসিএস ছিল, হ্যামলেটটা কোন দেশকে কেন্দ্র করে? ডেনমার্ক। হ্যামলেট চেনার আগে তোমার ডেনমার্ক চেনা জরুরি। এই যে আমরা ধরো ডেনমার্ক, এই যে ডেনমার্ক কোথায়? এটা ডেনমার্ক না? কোপেনহেগেন। জি স্যার। আচ্ছা, ডেনমার্কের রাজার নাম হ্যামলেট, তার ছেলের নাম কি? রাজার নাম প্রিন্স হ্যামলেট, তার রাজার নাম কিং হ্যামলেট, তার পুত্রের নাম হলো প্রিন্স হ্যামলেট। হি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ হ্যামলেট। তিনি পড়াশোনা করতেন জার্মানির উইটেনবার্গ ইউনিভার্সিটিতে। তাহলে ডেনমার্ক আর জার্মানি কি তুমি চিনতেছ? তাহলে ডেনমার্ক কোন দিকে? জার্মানির জার্মানির উত্তর দিকে। উত্তর দিকে। এই উইটেনবার্গ ইউনিভার্সিটিতে পড়াশোনাকালীন থাকা অবস্থায় একদিন তিনি শুনতে পেলেন তার বাবা সাপের কামড়ে মারা গেলেন। এই খবর শুনে তিনি জার্মানি থেকে বিমানে করে ডেনমার্কে গেলেন। বলো কিসে করে ডেনমার্কে গেছেন? বিমানে করে। বিমান ছিল ওই সময়? ছিল না বিমান। বিমান তো ছিল। তাহলে কিসে করে যেতে পারেন? ট্রেনে করে গেছেন? ট্রেনে কিছু ছিল? ট্রেনও ছিল না। ট্রেনও ছিল না। তাহলে নৌকা, ওই যে হাইটা নদীপথে। ঘোড়া টোরা চড়া।
হাবি মানে করে গেছেন নিশ্চয়ই। তাহলে তিনি ডেনমার্কে ওই সময় 3-4 ঘন্টা চলে গেছেন, তাই না? না স্যার, না স্যার। বেশ কিছুদিন সময় লাগছে, বেশ কিছুদিন সময় লাগছে। হ্যাঁ, অনেক সময় যাইয়া লাগার কথা। ডেনমার্কে যে দেখলেন তার বাবার সিংহাসনে বসা আছেন তার চাচা ক্লডিয়াস, পাশে রানী হিসাবে বসা আছে তার মা গার্ট্রুড। এই যে তুমি আমার কাছ থেকে শুনলা ক্লডিয়াস এবং শুনলা গার্ট্রুড, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মাথায় এইভাবে শুনলি। হ্যামলেট বলল সর্বনাশ। তিনি বললেন যে আল্লাহ, আমার বাবার কবর মাটি এখনো শুকায় নাই। অ্যাকর্ডিং টু ক্যাথলিক, আমরা বুঝিয়ে দেবো তোমার, আমি খ্রিস্টান ধর্মের অনেকগুলো শাখা আছে, একটা ক্লাসে নেব বিভিন্ন ডিভিশন গুলা, ক্যাথলিক, প্রোটেস্টান্ট, পিউরিটান, অ্যাংলিকান, হ্যাঁ, অর্থোডক্স, এগুলা পার্থক্য আছে। আমি একটা ক্লাস নেব, ক্লাসের শিরোনাম আব্রাহামাটিক রিলিজিয়ন। সবাই বলো নামটা কি? এটা আমার আলাদা একটা শখের। আব্রাহামাটিক রিলিজিয়ন ক্লাসের নাম কি বলো? মানে আলাদা এক্সট্রা ক্লাস, এই লিটারেচারের মধ্যে থাকবে। আব্রাহামাটিক রিলিজিয়ন বুঝতেই হবে তোমারে, তাহলে ইংলিশ লিটারেচার বোঝার জন্য আব্রাহামাটিক রিলিজিয়ন বোঝা লাগবেই। এই যে এখন ইসরায়েল সংকট চলতেছে, আব্রাহামাটিক রিলিজিয়ন কি একটু খেয়াল করে দেখো। আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, মনে রাখবা, তিনটা বড় ধর্ম, আরো ছোটখাটো অনেকগুলো ধর্ম আছে। তিনটা বড় ধর্মের গোড়া একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তার নাম আব্রাহাম, মানে ইব্রাহিম আলাইসাল্লাম। নাম শুনছো কিনা ইব্রাহিম আলাইসাল্লাম? তোমার ছোট্ট আমি লিঙ্ক তৈরি করে দিই তোমাকে। হ্যাঁ, ইব্রাহিম আলাইসাল্লামের দুই পুত্রের আগে বলো দুই স্ত্রী। ওয়াইফ কয়জন বলো? দুজন। সারা এবং কি বলো? হাজেরা, জোহরা না, হাজেরা। ওকে, হাজেরা আলাইসাল্লামকে তিনি রাখলেন মক্কায়, কাবা শরীফের পাশে। তিনি রেখে যখন গেলেন, তখন হাজেরা আলাইসাল্লামের ঘরে জন্মগ্রহণ করলো কে? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইসাল্লাম। মনে রাখবা, ইসমাইল আলাইসাল্লাম। এরপরে দৌড়াদৌড়ি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা, তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করলেন না? তারপরে ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে একটা কূপ তৈরি হয়। কূপ নাম কি? কূপের নামটা কি? জমজম কূপ। জমজম কূপ। মনে রেখো, এগুলো কিন্তু ক্লাসে আমি ইন ডিটেইলটা বলবো। এই জমজম কূপ, এই ইসমাইল আলাইসাল্লামের বংশ পরম্পরায় একজন প্রফেট আসছেন, তার নাম কি? হযরত মুহাম্মদ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 517 এডি, 570 খ্রিস্টাব্দে। আমি খ্রিস্টাব্দের ব্যাখ্যাটা বুঝিয়ে বলবো ক্লাসে। হয়েছে? একজন পাইছো কিনা? একজন পাইছো? হাজেরা। তাহলে মনে রাখবে, ওইখান থেকে কিন্তু তুমি যদি একটু মানে ওই ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যানালাইসিস করো, ওই ইব্রাহিম আলাইহিস সালামরে যদি তুমি সেন্টারে ধরো, তারপরে সারা পৃথিবীতে ঘুরে ফেলতে পারবা। তাহলে তুমি সৌদি আরবটারে রাখো। তারপরে একদম পুরা পরে বিভিন্ন সাহাবীর আমলে কে কোন যুগটা দখল করছেন, ওসমানীয়, আব্বাসীয়, সব খেলাফত করে একেবারে পুরা খেলাফত আন্দোলনে চলে আসতে পারবা। মানে তুমি যদি একটু বিসিএস ক্যান্ডিডেট হও, তুমি বলবা যে ভাই আমি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে খেলাফত আন্দোলন পর্যন্ত আপনার একটু গল্প শোনাই। বুঝছো না? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তুমি কেমনে আনবা, বুঝো নাই? একটু দেখো, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে তো একজন পাইছে ইসমাইল আলাইহিস সালাম, তার বংশে নবী আসছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধারাবাহিক থেকে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তুমি শুরু করে আবু বকর, ওমর, ওসমান, হ্যাঁ, একেবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবা ইরাকের মধ্যে। এখন আর আমরা সৌদি আরবে না, ইরাকে। একদম পুরো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সিরিয়া, মিশর টিশর সব দখলে চলে আসছে। এরপরে আব্বাসীয়, উসমানীয়, অটোম্যান সাম্রাজ্য হইয়া একেবারে খেলাফত চলে আসছে। সর্বশেষ খেলাফত আন্দোলন, আমরা বিসিএস পড়ি নাই খেলাফত আন্দোলন? আমরা মুসলিমরা চাইলাম যে তুরস্কের খেলাফত অক্ষুণ্ণ থাকুক। হ্যাঁ, ওই যে ব্রিটেনের সাথে যে দ্বন্দ্বটা, এই সুন্দর করে গল্প বলবা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে। তাহলে তাহলে একজনের নাম কি পেলাম না বলো তো? হাজেরা। আরেকজনের নাম কি বলো? সারা। সারা আলাইহিস সালামকে নেওয়া হলো কোথায় বলো? কোথায় গেলেন? প্যালেস্টাইন। তার ঘরে একজন নবী জন্মগ্রহণ করেছেন, কি নাম বলো তো? হযরত ইসহাক তার ঘরে আলাইহিস একজন সালাম। পুত্র, ইসহাক আলাইহিস সালাম, যাকে বলা হয় আইজ্যাক। মনে রাখবা, একটা তোমার এই বলে রাখি, খ্রিস্টান এবং মুসলিমদের প্রধান যে সংঘাতের মূল কেন্দ্রটা, আমরা মনে করি, আমরা যে কুরবানি দেই, আমরা মনে করি কুরবানি কাকে দেওয়া হয়েছিল? ইসমাইল আলাইহিস ইসমাইল সালাম। আলাইহিস সালামকে। ইসমাইল আলাইহিস আর খ্রিস্টান এবং ইহুদিরা মনে করে কুরবানি কাকে দেওয়া হয়েছিল? ইসহাক আলাইহিস সালামকে। ইসহাক নট ঈসা, ইসহাক আলাইহিস সালামকে। বুঝছো কিনা? এখানে কিন্তু গন্ডগোলটা এখান থেকে শুরু। পরের ঘটনা, ইসহাক আলাইহিস সালামের ঘরে পুত্র জন্মগ্রহণ করছেন, নাম কি বলো? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব। বুঝছো কিনা? ইয়াকুব আলাইহিস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশে তোমার 12 পুত্র। ইয়াকুব আলাইহিস সালামকে আরেকটা নাম আছে, তার কি বলতে পারবা কেউ? ইয়াকুব আলাইহিস সালামের নামটা ইসরাইল।
স্যার ইসরায়েল। বনি ইসরাইল ইসরায়েল, ইয়া বানি ইসরাইল, এই বনি ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ওই বংশে অনেক নবী রাসূল আছে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, অনেক নবী, সব ইউসুফ নবী আলাইহিস রাসূল। সালাম। ইউসুফ আলাইহিস সালাম, মনে রাখবা ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের মধ্যে 11তম পুত্রের নাম হলো কেন যে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস ইউসুফ, সালাম। তাই না? ইউসুফ আলাইহিস হ্যাঁ, সালাম। আমরা বাংলা সাহিত্যে পড়ছি ইউসুফ জুলাইখা, কোরআন শরীফে সূরা ইউসুফ আছে। তারপরে এইভাবে করে এই যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী হলো ইহুদি। আজকের যারা জু, আমরা ইংরেজি সাহিত্যে আমরা পড়বো দ্য মার্চেন্ট অফ ভেনিস, বলো নামটা কি? দ্য মার্চেন্ট অফ ভেনিস। ভেনিস। এর কেন্দ্রীয় চরিত্র হলো শাইলক, শাইলক হলো জু, জু মানে ইহুদি, ইহুদি মানে জি। বর্তমানে যারা ইসরায়েলে ঘাঁটি কাটছে, এই যে বর্তমান বনি ইসরায়েল, ইসরাইল। এই ইসরায়েল সংকট আমরা ভালো করে করে ফেলবো এর মধ্যে। আর একটা, এরপরে ঈসা আলাইহিস সালামের মারা যাওয়ার পরে পৃথিবীতে নবী আসলেন 500 বছর পরে, তার নাম ঈসা আলাইহিস সালাম, যাকে বলা হয় যিশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট। তার অনুসারীদের নাম কি বলো? খ্রিস্টান। খ্রিস্টান, খ্রিস্টান। বুঝছো কিনা? এই যে ইহুদি খ্রিস্টান, এই খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম জন্ম করেছেন নাজরাত, এই যে প্যালেস্টাইনের মধ্যে, বুঝছো কিনা? এরপরে তার ধর্ম, এই আমরা খ্রিস্টান ধর্মটা দেখবা যে আস্তে আস্তে ইউরোপ এবং আমেরিকা কিভাবে ছড়ায় পড়লো, চলে গেছিল রোমান সভ্যতায়, রোমে, বুঝছো কিনা? ওইখানে গিয়া ওই যে এই যে ক্যাথলিকরা ছিলেন ওই সময়, ক্যাথলিক পেপিস্ট মানে যারা পোপ যারা আমরা বলি, ওদের মাধ্যমে পুরা ইউরোপের মধ্যে কিভাবে ছড়াই পড়ছিল এগুলো আমরা জানবো। সেখান থেকে খ্রিস্টান ধর্ম বিভিন্ন ভাগে বিভক্ত হয়, ক্যাথলিক, প্রোটেস্টান্ট, তারপরে অ্যাংলিকান, তারপরে অর্থোডক্স, এরপরে তোমার পিউরিটান, এরকম বিভিন্ন ভাগে ভাগ হয়। এগুলো আমরা ক্লাসে একদিন একটা এক্সট্রা আলাদা ক্লাসে নেব। তুলে দেখবা পুরা এই আব্রাহামাটিক রিলিজিয়ন পড়লে মানে মোটামুটি তোমার অনেকগুলা শাখা প্রকাশা চলে আসবে। আমি ছিলাম ওই যে হ্যামলেটের গল্প বলতে গিয়ে তোমাদেরকে অনেক দূরে চলে আসছি। তো হ্যামলেট বললো যে, হ্যামলেট মনে আছে কিনা তোমাদের? হ্যামলেটে আছে কিন্তু। জি স্যার। হ্যামলেট বললেন, Yes, হ্যামলেট sir. বললেন যে আর বললো যে আমার বাবা এখনো, আমার বাবার কবরের মাটি এখনো শুকায় নাই, আপনি কিভাবে আমার, হ্যাঁ আপনি কিভাবে, আমার মা কিভাবে কিভাবে ইয়ে করলো, বিয়ে করলো? হ্যামলেট রাগ করে বললেন যে ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন। কি বললেন বলো? বিসিএস পরীক্ষা 2বার প্রশ্নটা আসছে, ফ্রেইলটি দাই নেম ইজ, ও বলো তোমার নাম নারী। এইখান থেকে নাটকের শুরু, এই যে রোমাঞ্চকর, এই যে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া শুরু, এই যে রোমাঞ্চকর গল্প, দ্য গ্রেটেস্ট ড্রামা অফ উইলিয়াম শেক্সপিয়র, হ্যামলেট। তাহলে এই যে আমরা ডেনমার্ককে কেন্দ্র করে, আমার আমার মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু আমি তোমরা মানে বুঝাচ্ছি লিটারেচারের সাথে ম্যাপ কিভাবে কাজ করে। আবার ধরো উইলিয়াম শেক্সপিয়রের যদি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় নাটক বলো, এটার নাম কি? হ্যামলেট। আবার আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট নাটক, এটার নামটা কি বলতে পারবা কেউ? অথেলো। ওটা ম্যাকবেথ। বলো কি? ম্যাকবেথ। ম্যাকবেথ নাটকটাতে আমরা দেখি ম্যাকবেথটা হলো স্কটল্যান্ডের রাজা ডানকান। বলো কোন দেশ? এই হলো স্কটল্যান্ড। দেখতে পাচ্ছ কিনা? স্কটল্যান্ড। এই ম্যাকবেথ নাটকে যখন রাজা ডানকান ছিলেন তখন স্কটল্যান্ডের সাথে নরওয়ের যুদ্ধ চলতেছিল, দেখছো কিনা? তাহলে স্কটল্যান্ড আর নরওয়ে কি তুমি বুঝতে পারতেছো কোথায় কোথায়? জি স্যার। তো দেখো যে এই দেখো না, এই নরওয়ের সাথে যুদ্ধ চলতেছে, এর মধ্যে এই কোন একদিন ম্যাকবেথ আসছেন দেশের প্রান্ত সীমায়, তিনি এবং তার বন্ধু হাঁটছেন। তাদের সামনে 3টা ডাইনি, 3 উইচেস, 3টা ডাইনির দেখা। দে ওয়্যার ডান্সিং এন্ড সিঙ্গিং, তারা গান গাচ্ছেন এবং কি করছেন বলো? তারা গান গাইতেছেন এবং কি করছেন বলো? নাচতেছে। নাচতেছেন। নাচতেছেন কি নাচতেছেন? ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। বলো লাইনটা বলো, ফেয়ার ইজ ফাউল, There is fall. ওভার থ্রু দি ফগ এন্ড ফিল দি এয়ার। ভালো মোদের মন্দ, মন্দ মোদের ভালো। মানে ভালো, এই খেয়াল করে দেখো, আমি ক্লাসের শুরুতে তো একটু ধারণা দিয়েছিলাম, শেক্সপিয়র হলো পয়েট অফ হিউম্যান নেচার। তো আমরা বললাম যে ভাই এখানে যে 3 ডাইনি নিয়ে আসলো শেক্সপিয়রের নাটকের, ম্যাকবেথ নাটকের শুরুতেই 3টা ডাইনি এসেও গান গাওয়া শুরু করলো, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হ্যাভ ওভার থ্রু দি ফগ এন্ড ফিল দি এয়ার। এরা আবার কি সমস্যা? এরা তো ডাইনি। আমরা বললাম যে না, ভালো মোদের মন্দ, মন্দ মন্দ, ভালো খবর শুনলে খারাপ লাগে, খারাপ খবর শুনলে ভালো লাগে, এটা ডাইনিদের স্বভাব না। এই ডাইনি মানুষের মনে বাস করে। বলো খারাপ খবর শুনলে ভালো লাগে, ভালো খবর শুনলে খারাপ লাগে কিনা? এরকম আমাদের মনে আছে কিনা? থ্রি ইডিয়টস আছে কিনা? আছে স্যার। 3 ইডিয়টস। বন্ধু ফেল করলে খারাপ লাগে, বলো বন্ধু ফেল করলে খারাপ লাগে, আর ভালো রেজাল্ট করলে আরো বেশি খারাপ লাগে। আরো বেশি। তাহলে বলো ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। শেক্সপিয়রের কোনো নাটকে ডাইনি ফাইনি কোনো কিছু নাই, কেউ নাই, প্রত্যেকটা আমার মনের প্রতিমূর্তি। হি ইজ এ পয়েট অফ হিউম্যান নেচার। যা বলছেন, যত নাটকে যত চরিত্র নিয়ে আসছেন, তা আমার মনের প্রতিমূর্তি। তা বিশ্ব মানুষের যুগের পর যুগ, কালের পর কাল, সর্বযুগের সর্ব মানুষের মনের প্রতিমূর্তি উইলিয়াম শেক্সপিয়রের প্রত্যেকটা নাটকের চরিত্র।
তারপর দেখো হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো পড়লা। এবার ওথেলোর জন্য তুমি কিন্তু আবার ইংল্যান্ডে বসে থাকলে হবে না, ওথেলোর জন্য চলে যেতে আবার ইতালিতে। ইতালি ছাড়া আমার মানে বিশ্ব সাহিত্য অচল। রবার্ট ব্রাউনিং বলছেন কি জানো, ইতালি ইজ মাই ইউনিভার্সিটি। ইতালি ইজ মাই ইউনিভার্সিটি। ইতালি দেখছো না, এই যে ভূমধ্যসাগরের উত্তর পারে ইউরোপের বোট জোতা বলা হয়, দেখতে বোট জোতার মতো, দেখছো কিনা হ্যাঁ এই যে ইতালি। জি এই যে স্যার, দেখো তোমার, হ্যাঁ এই যে দেখো, লিবিয়ার উপরে। তো এইখানে উইলিয়াম শেক্সপিয়ারের বেশ কিছু নাটক এখানে আমরা পাই। যেমন ধরো যেমন দেখো এখানে একটা কি নাম, ওথেলো। ওথেলো এবং ডেসডিমোনা, ইতালির ভেনিস শহরের সেনাপতির নাম ছিল, কমান্ডারের নাম ছিল কি বলো, ওথেলো। তার স্ত্রীর নাম ছিল ডেসডিমোনা। এই ডেসডিমোনার সাথে তার এই ডেসডিমোনার বাবার নাম ছিল ব্রাবানসিও। বলো কি ছিল? ব্রাবানসিও, হ্যাঁ তাই না? তারপরে তোমার এই যে এই যে ওথেলোর সাথে ডেসডিমোনার যে প্রেম হয়, তারপরে এই যে বাবা এখানে বাধা দেন, তারপর তারা ইয়ে করে। তাহলে মূলত গল্পটা কাকে নিয়ে বলো? এবং সন্দেহের বসে শেষ পর্যন্ত ওথেলো ডেসডিমোনাকে গলা টিপে হত্যা করেন। এই মূল পুরো ঘটনাটা কি ইংল্যান্ড নাকি স্কটল্যান্ড নাকি ইতালিতে আসছি আমরা এখন? ইটালিতে আসছি। ইতালি। আবার দেখো ইতালিতে কেন্দ্র করে উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত ট্রাজি কমেডি লিখেছেন। বলো কি লিখেছেন? ট্রাজি কমেডি। ট্রাজি কমেডি। ট্রাজি কমেডি কি লিখছেন বলো তো? দ্য মার্চেন্ট অফ ভেনিস। বলো মার্চেন্ট অফ, এই যে বিখ্যাত ভেনিস শহর, এই যে ইতালির মধ্যে ভেনিস শহর, চারিদিকে পানি আর পানি, তাই না? বা এই যে সুদখোর শাইলকের গল্প আমরা বলছি, এই যে জু, একটু আগে বললাম যে জু। এবং এই যে মনে রাখবো, এই যে এটা আবার তিনি লিখছেন ক্রিস্টোফার মার্লোর লেখা দ্য জু অফ মাল্টা। মাল্টার ইহুদি, ওইটা অবলম্বনে উইলিয়াম শেক্সপিয়ার লিখছিলেন দ্য মার্চেন্ট অফ ভেনিস। তাহলে এটাও কি ইতালি? আবার দেখবো উইলিয়াম শেক্সপিয়ার একটা একেবারে হাস্যরসের একটা নাটক আছে, একটা কমেডি আছে, নামটা জানো? এটা নাম হলো দ্য টেমিং অফ দ্য শ্রু। নামটা বলো, দ্য টেমিং অফ দ্য শ্রু, দ্য টেমিং অফ দ্য শ্রু। মুখরা রমণী বশীকরণ। মুখরা রমণী কি বলো? বশীকরণ। তাহলে মুখরা রমণী বশীকরণের এইটাও কিন্তু ইতালির ঘটনা, ইতালির পাদুয়া শহরের ঘটনা। এরপর দেখো তুমি, আবার দেখো উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন, উইলিয়াম শেক্সপিয়ার কি লিখছেন বলো? অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। বলো কি লিখছেন? অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। আর এইটার মতো করে আর জর্জ বার্নার্ড শো লিখছেন কি বলো? সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। তুমি অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা যদি বলো, তাহলে এই যে একদিকে ইতালির দিকে তাকাও, আবার ক্লিওপেট্রা কোন দিকে বলো তো? কোন দেশের রানী ছিলেন? গ্রিসের। সিজার এন্ড ক্লিওপেট্রা যদি বলো, একদিকে কোন দিকে তাকাইবা? রোমান সম্রাট ইতালি, ইতালির দিকে তাকাবে। আরেক দিকে কোনটার দিকে তাকাবে বলো? মিশর, ভূমধ্যসাগরের দক্ষিণ দিকে, তাই না? হ্যাঁ, ইজিপ্ট, মিশরের দিকে তাকাবে, তাই না? এই যে দেখো, তাহলে আমরা এই যে দুজনের মধ্যে প্রেমের গল্প। এরপরে তুমি দেখো এইভাবে করে এই তোমার এই, এরপরে এই তুমি ইয়াতে দেখো, এই তোমার ওই নিচে আসো, দেখো তোমার দেখাই। এরপরে ধরো এই যে এই যে ধরো তোমার আর্নেস্ট হেমিংওয়ে এর কথা ধরো। আর্নেস্ট হেমিংওয়ে এর একটা উপন্যাস যেটা যেন ফর হোম দ্য বেল টোলস। ফর হোম দ্য বেল টোলস, বলো নামটা কি? ফর হোম দ্য বেল টোলস। এরপরে আরেকটা কি বলো? তোমার এই দ্য আর্মস এন্ড দ্য ম্যান, সরি, এ ফেয়ারওয়েল টু আর্মস। বলো এ ফেয়ারওয়েল টু আর্মস। হ্যাঁ, তাহলে তার লেখার উল্লেখযোগ্য কোন দেশকে নিয়ে তিনি সবচেয়ে বেশি লিখেছেন? তার বাড়ি আমেরিকায়, কিন্তু তিনি লিখেছেন কোন দেশকে নিয়ে বেশি, বলতে পারবা কেউ? কোন দেশকে নিয়ে লিখছেন কেউ বলতে পারবা? ওই দেশের রাষ্ট্রনায়ক একজন ছিলেন, ওর নাম হলো উনি বঙ্গবন্ধুকে নিয়ে বলছিলেন যে আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ফিদেল ক্যাস্ট্রো রাষ্ট্রের নাম কি বলো? কিউবা। যুক্তরাষ্ট্রের যে সংঘাত, এটা তুমি কাকে পড়লেই পাইবা বলো? এবং তার সুইসাইডের পেছনে, এই যে আর্নেস্ট হেমিংওয়ে এর সুইসাইডের পেছনে তুমি দেখবা যে মার্কিন গোয়েন্দাদের হাত ছিল। কারণ তাকে বারবার প্রচুর পরিমাণে তাকে সবাই মনে করতো যে তিনি সমাজতন্ত্রপন্থী, মার্কিন বিরোধী মনে করতো। ফলে তার সবকিছুতেই আড়ি পাততো। ফলে একটা সময় তিনি কি করেছেন বলো? নিজে পিস্তলে গুলিতে তিনি আত্মহত্যা করেছেন। এরপর তুমি দেখো যে এই যে ধরো চার্লস ডিকেন্সের কথা বললাম। চার্লস ডিকেন্স যদি বলো যে তোমার তোমার এ টেল অফ টু সিটিজ, আবার বলো এ টেল অফ টু সিটিজ। টু সিটিজ কোন দিকে তাকাইতে হবে বলো তো? লন্ডন আর কি বলো?
কার্ডিফ, লন্ডনের কি বলো? ফ্রান্স। প্যারিস, প্যারিস। ফ্রান্সের দিকে তাকাবো। হ্যাঁ, এরপর আমি যদি বলি যে ধরো এই যে বিশ্ব সাহিত্যের কথা তুমি যদি চিন্তা করো, গ্রিক লিটারেচারের কথা, ইলিয়াড নাম শুনছো কিনা? ইলিয়াড, জি স্যার। ইলিয়াড নাম শুনেছো? ইলিয়াডটা কোন দেশের বলো তো? ইলিয়াড গ্রিস। কোন দেশ থেকে? গ্রিকের না, নো গ্রিক না। এই যে ইলিয়াড হলো বর্তমান যে তুরস্ক, দেখতে পাচ্ছ কিনা তুরস্ক? হ্যাঁ, হ্যাঁ, তুরস্ক দেখতে পাচ্ছ? জি স্যার। এই তুরস্কের মধ্যে, এই তুরস্ক, এই তুরস্কের একটা এলাকার নাম হলো ইজিয়ান সাগর, এই পাশের নামটা হলো, এটার নাম হলো ট্রয়। বলো নাম কি? ট্রয়, ট্রয়, ট্রয়। এই ট্রোজান ওয়ার, এই ট্রয়ের মধ্যে, ট্রয় ছিল তৎকালীন সময়ে সবচেয়ে সুরক্ষিত দুর্গ। বলো সবচেয়ে কি ছিল? সুরক্ষিত দুর্গ। সুরক্ষিত দুর্গ। এই সুরক্ষিত দুর্গ, এটার মধ্যে রাজার নাম ছিল হেক্টর, সরি রাজার নাম ছিল প্রায়াম। রাজার নাম কি ছিল? প্রায়াম। প্রায়াম। রাজার নাম ছিল প্রায়াম, তার পুত্রের নাম হেক্টর, বড় পুত্রের নাম হেক্টর, ছোট পুত্রের নাম ছিল প্যারিস। আবার হেক্টর নিয়ে বাংলা সাহিত্যে একজন কিছু লিখছেন, হেক্টর বধ, কে লিখছেন? মাইকেল মধুসূদন। মাইকেল মধুসূদন দত্ত। তো হেক্টর এবং প্যারিস, এই যে প্যারিস, এই তারা কি করলেন, এই যে তারা ভ্রমণে বের হইলেন দুই ভাই। বের হওয়ার পরে এই গ্রিসের মধ্যে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র আছে, এটার নাম স্পার্টা। স্পার্টার নাম ছিল মেনেলাস, রাজার নাম ছিল মেনেলাস, তার স্ত্রীর নাম ছিল হেলেন। হেলেনকে তারা অপহরণ করে, বা হেলেন বিমুগ্ধ হয়ে প্যারিসের সাথে পালিয়ে যান। এই হেলেনকে উদ্ধার করাকে কেন্দ্র করে 10 বছর ব্যাপী একটা যুদ্ধ হয়, নাম হলো ট্রোজান ওয়ার। বলো নাম কি? ট্রোজান ওয়ার। এই ট্রোজান ওয়ারকে কেন্দ্র করে পৃথিবীর প্রথম মহাকাব্য লেখা হয়। মহাকাব্যটার নামটা কি বলো? ইলিয়াড। বলো কি নাম? গ্রিসের অন্ধ ইলিয়াড। মহাকবি হোমার লিখেছেন ইলিয়াড। যদিও রামায়ণ, মহাভারতকে অনেকে প্রথম মহাকাব্য বলা হয়, কিন্তু মহাকাব্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। এই জন্য প্রথম মহাকাব্য ইলিয়াডকে বলা হয়, এজন্য যে কারণ মহাকাব্যের উদ্দেশ্যে রামায়ণ, মহাভারত রচিত হয় নাই। তারপরে তোমার এই আবার এই এই দেখো ইলিয়াডের মধ্যে আর একটা অন্যতম চরিত্রের নাম কি বলো? আহ, আহ, ইউলিসিস। বলো কি নাম? ইউলিসিস। ইউলিসিস। এই যে ইউলিসিস, এই যে তোমার এই যে ট্রয় যুদ্ধ শেষ করে তিনি আবার গ্রিসের মধ্যে ফিরছেন। ট্রয় যুদ্ধ শেষ করে কোথা থেকে ফিরছেন বলো? তুরস্ক থেকে কোথায় ফিরতেছেন বলো? গ্রিসে। গ্রিসের মধ্যে। এই তার ফিরতে ফিরতে 10 বছর সময় লেগে গেল। ফিরতে ফিরতে তার 10 বছর সময় লেগে গেল। এই ইউলিসিসের অপর নাম হলো ওডেসি। বলো ইউলিসিসের অপর নাম কি? ওডিসি। ওডেসি। ওডেসি মহাকাব্য আবার কে লিখেছেন? হোমার। তাহলে পৃথিবীর এই যে, তো আবার দেখো, আবার ইউলিসিস নামে কবিতা আমরা ভিক্টোরিয়ান যুগে পাবো, ওনার নামটা কি? আলফ্রেড টেনিসন। বলো কবির নাম কি? আলফ্রেড অ্যালফ্রেড টেনিসন। আলফ্রেড টেনিসন। হ্যাঁ, তো এইভাবে করে আবার দেখো, তোমার যদি আমি বলি, এই যে ইংলিশ রোমান্টিক কবিদের কথা চিন্তা করো। ইংলিশ রোমান্টিক কবি, এই দেখো, আমরা যদি বলি ওয়ার্ডসওয়ার্থ। বলো কি নাম? ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে যাচ্ছেন। বলো ইংল্যান্ড থেকে কোথায় যাচ্ছেন? স্কটল্যান্ডে যাচ্ছেন। ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে যাইতেছেন। এর মধ্যে রাস্তার মধ্যে, স্কটল্যান্ড কিন্তু পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকায় দেখলেন এক মানে সুন্দরী বালিকা তরুণী গান গাচ্ছে, আর কি করছে বলো? ফসল ড্রিপ, মানে ফসল উত্তোলন করছে। এই আর চারপাশে পাখির গুঞ্জরণ, পাখির গান, মেয়েটাও গান গাচ্ছে, পাখির গান, মেয়ের গান, চারিদিকের প্রকৃতি সব মিলিয়ে যেন একাকার হয়ে গেছে। এটা রোমান্টিক কবিতা লিখলেন, দ্য সলিটারি রিপার। বলো কবিতার নাম কি? দ্য সলিটারি রিপার। তুমি ধরো জন কিটস এর নাম নিশ্চয়ই শুনছো। জন কিটস, তাকে বলা হয় পয়েট অফ বিউটি। বলো কি নাম বলা হয়? পয়েট অফ বিউটি। আমি আজকে সকালে গ্রামার ক্লাসে ওনার নামে একবার উচ্চারণ করছি, ওনার নাম হলো পয়েট অফ সেন্সুয়াসনেস, ইন্দ্রিয় পরায়ণতার কবি। তার পরিবারের অধিকাংশ সদস্য যক্ষা রোগে, তিনিও নিজেও যক্ষা রোগে, টিউবার কিউলোসিস, এটাও বিসিএস পরীক্ষা 2 বার আসছে, টিউবার কিউলোসিসে মৃত্যুবরণ করেছেন। কে বলো? কে মৃত্যুবরণ করেছেন? জন কেটস। জন কিটস। এই তার প্রচন্ড এই অসুস্থ শরীর নিয়ে 25 বছর বয়সে তিনি ইংল্যান্ড থেকে পাড়ি জমিয়ে কোথায় আসছেন জানো? ইতালিতে আসছেন। বলো কোথায় আসছেন? ইংল্যান্ড থেকে ইতালি। ইতালিতে আসছেন। এই যে তাহলে তিনি ইংল্যান্ড থেকে ইতালিতে আসছেন, এই যে চোখ দিয়ে দেখে বুঝবা যে এই হলো ইংল্যান্ড, এই হলো ইতালি। আসার পরে তিনি সেখানে কিছুদিন পরে মারা গেলেন।
এবার বলো ইংরেজি সাহিত্যের পয়েট অফ বিউটি, ইংরেজ কবি, তার সমাধি জন কিটস, তার সমাধি কোথায় আছে? ইতালিতে। ইতালিতে। তুমি গুগলে সার্চ দাও, আমি ক্লাসে দেখাই দেবো। কবরে লেখা আছে, তার কবরের উপরে এপিটাফ যেটাকে বলা হয়, কবরের উপরে যে সমাধি, আমরা যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর লেখা থাকে, ওইখানে তো ওনার সমাধি স্তম্ভে লেখা আছে হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ইজ রিট ইন ওয়াটার। এখানে এমন একজন শুয়ে আছেন যার নাম লেখা রয়েছে জলরেখায়। কিন্তু এটা আয়রনি, তিনি ভেবেছিলেন তার মৃত্যুর পরে কেউ তাকে মনে রাখবে না, কিন্তু সোনার হরফে আমরা তার নাম মনে রেখেছি, তার তিনি অমর হয়ে আছেন। আবার দেখো শেলির নাম শুনছো, পিবি শেলি, আমরা রোমান্টিক যুগে স্যার। বিপ্লবী কবি বলি। জি স্যার। দেখো শেলি, আবার বায়রন। শেলি আবার বায়রন দুইজন কিন্তু খুব বন্ধু, মনে রাখবেন রোমান্টিক পিরিয়ডে দুই বন্ধু একেবারে, হ্যাঁ, দুইজনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, শেলি বায়রন। শেলি কি করছেন, আচ্ছা দাঁড়াও বায়রনের কথা একটু বলে রাখি। বায়রন হলো ইংরেজি সাহিত্যের একেবারে সবচেয়ে মানে একটু প্লে বিদ্রোহী বয় কবি। টাইপের, হ্যাঁ বিদ্রোহী কবি তো আছে, আর এমনি চারিত্রিক ভাবে অত্যন্ত, আমি সকালে ওনারে কার সাথে তুলনা করছিলাম না? জি স্যার। হাসমি। হ্যাঁ 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 হ্যাঁ, ইমরান হাশমি টাইপের, জামালপুরের ডিসি টাইপের। তো হ্যাঁ, তো উনি কি করেছেন, উনি তো ধরো আমরা চারিত্রিক বিষয়গুলো ক্লাসে বলবো। তো উনি একটা অপকর্মে ধরা খাওয়ার পরে ইংল্যান্ড ছাড়া লাগছে তার। হি হ্যাজ এন ইলিসিট রিলেশনশিপ উইথ হার স্টেপ সিস্টার, তার ওয়াইফ সেটা দেখে ফেলে। তারপরে আর একদম পুরো ইংল্যান্ডের মধ্যে লজ্জায় আর মুখ দেখানোর মতো অবস্থা না, তার ওয়াইফ তো চেঁচামেচি করে পুরো একাকার করে ফেলছেন, পালাইয়া বের হয়েছেন। এই বের হইয়া সারা ইউরোপের মধ্যে তিনি ঘুরছেন, বুঝছো কিনা? এবং সেখান থেকে তিনি একটা বিখ্যাত কাব্য লিখছেন যে হেরাল্ড চাইল্ড পিলগ্রিমেজ। এবং তিনি এক স্তরে একবার তিনি চলে আসছেন কোথায় জানো? ইংল্যান্ড থেকে সোজা চলে আসছেন গ্রিসে। কোথায় আসছেন বলো? ইংল্যান্ড থেকে কোথায় আসছেন? গ্রিসে। কোথায় আসছেন? এই যে দেখো গ্রিস। এই গ্রিসে আইসা, এই গ্রিসের সাথে তিনি গ্রিসে আসলেন, গ্রিসের সাথে তখন যুদ্ধ চলতেছে কার জানো? তুরস্ক। তুরস্ক দেখতেছো কিনা? জি গ্রিসের স্যার, সাথে কার যুদ্ধ সবসময় চলতেছে? যুদ্ধ চলে। তুরস্ক, মনে রাখবা। তুরস্ক, আবার বললাম তুমি তুরস্ক না বুঝলে তোমার একটা বড়, তুরস্ককে না চিনলে আমরা ধরো বিশ্বের ইতিহাস আমরা অন্ধ থাকবো। ওই যে বলছিলাম না তোমার একটু আগে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা যদি এইভাবে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা মদিনা, পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান খেলাফত। রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে করে আস্তে আস্তে খেলাফত কি সৌদি আরবে থাকবে নাকি তুরস্কে আসবে? তুরস্কে আসবে। ওসমানীয় ওসমান খেলাফত। গাজী কোন জায়গায় আসছেন বলো? এই যে রোমানদেরকে পরাজিত কইরা তুরস্ক দখল করছেন, হ্যাঁ, এই যে আয়া সোফিয়া, তোমার ইস্তাম্বুল ইস্তাম্বুলে। দখল করেছেন কিনা, সেখান থেকে জি খেলাফত স্যার। তৈরি হয়েছে। সেই খেলাফতের, এই খেলাফত আন্দোলন, এই খেলাফতের, এই তুর্কি খেলাফতের সবচেয়ে প্রভাবশালী রাজার নাম কি ছিল জানো? সুলতান সুলাইমান খান। সুলতান সুলেমান খান। এই যে দীপ্ত টিভিতে একটা সিরিয়াল তোমরা দেখছো নিশ্চয়ই, হ্যাঁ। এই সুলতান সুলেমান খানের আমলে কিন্তু এই তুরস্কের সাথে গ্রিসের যুদ্ধ চলতেছিল, কথা বুঝতেছো কিনা? মানে দখল করে ফেলছিল, এবং মানে যুদ্ধ পর বারবার চলতেছিল। তারপরে এই যুদ্ধ ধারা অলরেডি তুরস্ক দখল করা, মানে গ্রিস প্রায় ওদের নিয়ন্ত্রণে ছিল। এখন গ্রিকরা কার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করছেন বলবা? তুরস্কের বিরুদ্ধে, মানে অটোমান তুরস্কের বিরুদ্ধে সাম্রাজ্যের স্বাধীনতা বিরুদ্ধে। করেছেন, অটোম্যান সাম্রাজ্যের অটোমান বিরুদ্ধে। সাম্রাজ্যের অটোমান, বিরুদ্ধে। হ্যাঁ, অটোমান মানে ওসমানীয় সাম্রাজ্য, অটোম্যান মানে ওসমান। ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সেই যুদ্ধে গ্রিকদের পক্ষে একজন ইংরেজ কবি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই কবির নাম কি বলো? বাইরন। লর্ড বায়রন। এই জন্য লর্ড বায়রনকে গ্রিসের ন্যাশনাল হিরো বলা হয়। বাংলাদেশে যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন কবি, একজন বিদেশি বীর আছে, তোমরা জানো ওনার নাম? জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন বিদেশি বীর, বাংলাদেশে যুদ্ধ করছে। জর্জ হ্যারিসন বাংলাদেশে যুদ্ধ করছেন? না স্যার। না স্যার, বলো। উনি হচ্ছে ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ড, জি স্যার। তাই না? তো ঠিক জি স্যার। ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ড যেমন বাংলাদেশি বিদেশি বীর, ঠিক তদ্রুপ এই গ্রিসের বিদেশি বীর আমরা কাকে পাইলাম বলো? ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি, লর্ড বায়রন। রেবেল পয়েট, ইংরেজি সাহিত্যের রেবেল পয়েট, যাকে আমরা বাংলায় কাজী নজরুলের সাথে তুলনা করি, লর্ড বায়রন। তিনি কার সাথে, কার পক্ষ হয়ে তুরস্কের অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? গ্রিসের গ্রিসের পক্ষ পক্ষ হয়ে। হয়ে তুর্কের অটোমান সাম্রাজ্যের প্রচন্ড বিরুদ্ধে। এক জ্বরে ম্যাচলঙ্গিতে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তিনি আবার বলছেন যে তার লাশ
এই জন্য তার লাশ আবার কোথায় নিয়ে আবার পাঠানো হয়েছে বলো? 36 বছর বয়সে তিনি মারা গেছেন, তার লাশ কোথায় দাফন করা হয়েছে আবার? না, ইংল্যান্ডে নেওয়া হয়েছে। আচ্ছা, এই জন্য তিনি গ্রিস। এবার শুনো, তার বন্ধুর দোস্তার নাম কি বলছিলাম না? বন্ধুর নাম কি বলেছিলাম? জন ক্রিস। শেলি। শেলি, হ্যাঁ। শেলি কি করছে? অক্সফোর্ড ইউনিভার্সিটি ভর্তি হইয়া, আমি দেখাই দেবো, এই যে লন্ডন থেকে তুমি সোজা এখানে 103 কিলোমিটার দূরে গেলে অক্সফোর্ড, আর এই পাশ দিয়া প্রায় 1-150 মাইল গেলে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। পুরো ইংরেজি সাহিত্য ঘুরপাক খাবে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। বলো, দুইটা বিশ্ববিদ্যালয় আমরা বারবার পড়বো, কোন দুইটা বিশ্ববিদ্যালয়? অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। অক্সফোর্ড এবং ক্যামব্রিজ, দুইটা বিশ্ববিদ্যালয় ঘুরে ফেলে। উইলিয়াম শেক্সপিয়র ছাড়া, লাইনটা আরেকবার বলো, কে ছাড়া? উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র ছাড়া প্রায় সকল কবি সাহিত্যিক ঘুরে ফিরে প্রায় সকল কোন ইউনিভার্সিটি? অক্সফোর্ড এবং অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। এবং রানী এলিজাবেথের আমলে দেখবা যে আমরা রানী এলিজাবেথ 1600 মানে 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত এলিজাবেথান পিরিয়ড। রানী এলিজাবেথ অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে প্রণোদনা দিতেন, যারা পড়াশোনা করতো তাদেরকে টাকা পয়সা দিতেন, গিফট দিতেন, তাদের নাটক ফাটক দেখতেন, তাদেরকে উপঢৌকন দিতেন। ওই যাদেরকে একটা গ্রুপ তৈরি করছেন, ওদের নাম ইউনিভার্সিটি উইট। বলো, কি বলা হয়? ইউনিভার্সিটি উইট। পেছনে চলে আসো। তো আমরা বললাম যে এই যে শেলি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একটা বই লিখছেন, বইটার নাম হলো নেসেসিটি অফ এথিজম। বলো, কি লিখছেন? নেসেসিটি অফ এথিজম। এই বইটা লেখার পরে, এইটা লেখার পরেই, বুঝছো কিনা, নেসেসিটি অফ এথিজম লেখার পরে কি হয়েছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে এক্সপেলড। বিসিএস পরীক্ষা 2বারের প্রশ্ন, হু ওয়াজ এক্সপেলড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি? কোন কবি ইংরেজি সাহিত্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, এক্সপেল করা হয়েছে? নাম কি বলো? শেলি। এর মধ্যে শেলি আবার তার একটা ওয়াইফ ছিল, শোনো এখানে আবার টানা বহুত কীর্তি কাহিনী। তিনি তার ওয়াইফের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে এবং একটা বাচ্চা হয়েছে। ইতিমধ্যে তিনি আর তার বন্ধুর বোনের প্রেমে পড়ছেন, প্রেমে পড়ে হেরিয়েটের প্রেমে পড়া ওই প্রথম ওয়াইফকে ডিভোর্স দিচ্ছেন, বুঝছো কিনা? এই ডিভোর্সের কথা শুনি না, দ্বিতীয় ডিভোর্স দিছে ভালো কথা, পরে শুনলো যে তাকে ডিভোর্স দিয়ে শেলি দ্বিতীয় বিয়ে করছে, বুঝছো? শেলি দ্বিতীয় বিয়ে করছেন। এই কথা শুই না তার প্রথম ওয়াইফ কি করছেন বলো? সুইসাইড করেছেন। হ্যাঁ, ঠিক, বুঝছো কিনা? তারপরে কি করলেন? এবং তাকে তারপর, হ্যাঁ, এই যে তারপরে হেরিয়েটকে ইয়ে করছেন নাকি। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল মেরি শেলি, তার উপন্যাসের নাম ফ্রাঙ্কেনস্টাইন। বলো, নাম কি? ফ্রাঙ্কেনস্টাইন, এগুলো ক্লাসে পড়বো। তারপরে শেলি চলে আসছেন, কোথায় আসছেন? তিনি আবার আসছেন এই যে বহিষ্কৃত হইয়া বাবার বাড়িতে জায়গা পান নাই, চলে আসছে ইতালিতে। বলো, কোথায় আসছেন? ইতালিতে। তিনি সেখান থেকে আবার ওই যে বায়রনের সাথেও দেখা করছেন। কোথায় দেখা করছেন? বায়রন, দেখছো কিনা? দেখা করে তিনি আবার যাচ্ছেন কোথায় বলো? ইতালিতে যাচ্ছেন। কোথায় যাইতেছেন বলো? ইতালিতে। এইখানে একটা ইতালিতে যাওয়ার আগে একটা সাগর আছে, সাগরটার নাম দেখতেছো কিনা? এই তো চিনে গেছো। এড্রিয়াটিক সিটা পার হয়ে গেছেন, একের কাছাকাছি চলে গেছেন, এমন প্রচন্ড ঝড়ে তার নৌকাডুবি হলো। মাত্র 29 বছর বয়সে নৌকাডুবিতে একজন কবি মারা যান। তার নাম কি? বিসিএস পরীক্ষার প্রশ্ন বলো। শেলি। তুমি মুখস্থ করো না, তুমি এই যে চোখ দিয়ে বুঝতে পারতেছো। 13-14 দিন পরে তার লাশ তুলছেন। এগুলো কিন্তু আমি মনে রাখবা, এগুলো তোমার আমি একটা ধারণা দিচ্ছি প্রাথমিকভাবে। এই দেখো তোমার আমি হ্যাঁ, 13-14 দিন পরে ওনার লাশ তোলা হয়েছে, তার লাশটা খুঁজে পাওয়া হয়েছে। কার লাশ বলো? শেলির লাশ খুঁজে পাওয়া হয়েছে। শেলির লাশ খুঁজে পাওয়ার পরে শেলির পকেটে পাওয়া গেল একটা কবিতা। কবিতাটার নাম কি জানো? কবিতাটা কার লেখা কবিতা? এই যে দেখো, এই সব তথ্য তোমাদের দেখে দেবো। এই যে দেখো, শেলির লাশ কিন্তু পোড়ানো হয়েছিল। এই যে শেলির লাশ পোড়ানো হচ্ছে, এই যে ফিউনারাল অফ শেলি। হ্যাঁ, বুঝছো কিনা? এই যে, তো এখন শেলির লাশ যখন পোড়ানো হয় তখন তার পকেটে, বুঝছো কিনা, একটা কবিতা পাওয়া গেছে। কবিতাটার নাম হলো কি বলো? কবিতাটার নাম লামিয়া। লামিয়া কার কবিতা বলো তো? কিডসদের কবিতা। এই যে হি লাইক কিডস ভেরি মাচ, তার পকেটে সবসময় কিডস এর কবিতা থাকতো। তাহলে এই হলো বিষয়। তাহলে দেখো, আবার দেখো,
আমি একটু আগে বলছি যে শেক্সপিয়রের নিয়ে একটা গ্রন্থ লিখছেন, হ্যাঁ গ্রন্থ লিখছেন কে বলো, কে লিখছেন? শেক্সপিয়রকে নিয়ে সমালোচনা গ্রন্থ লিখছেন ডক্টর স্যামুয়েল জনসন। বলো নামটা বলো, কে লিখেছেন? ডক্টর স্যামুয়েল হ্যাঁ ডক্টর স্যামুয়েল জনসন। এখন ডক্টর স্যামুয়েল জনসনের একটা বিখ্যাত উপন্যাস আছে, তার লিখছেন রাসেলাস প্রিন্স অফ আবিসিনিয়া। বলো কি লিখছেন বলো তো? প্রিন্স অফ আবিসিনিয়া। প্রিন্স অফ আবিসিনিয়া। রাসেলাস কি বলো? প্রিন্স অফ রাসেলাস প্রিন্স অফ আবিসিনিয়া। আবিসিনিয়া। তাহলে এই রাসেলাস প্রিন্স অফ আবিসিনিয়া হইলো, আবিসিনিয়া কোন জায়গায় বলো তো এখন? ওই যে সৌদি আরবের দক্ষিণ পশ্চিম দিকে, তাই না? বর্তমান ইথিওপিয়া, রাজধানীর নাম আদিস আবাবা। তাহলে দেখো ওই যে রাসেলাস, এই যে রাসেলাসের যে রোমাঞ্চকর ভ্রমণের গল্প, কাল্পনিক ভ্রমণের গল্প, তুমি কি ওই যে ওয়েস্ট ইন্ডিজ নাম শুনছো কিনা? ওয়েস্ট ইন্ডিজ, জি স্যার, ক্যারিবিয়ান আইল্যান্ড নিয়ে, ক্যারিবিয়ান আইল্যান্ড নিয়ে একটা বিখ্যাত গ্রন্থ আছে ইংরেজি সাহিত্যে। বলেন নাম কি? আমরা মানে লিটারেচারে পড়বো, ওনার আর.এল. স্টিভেনসনের লেখা। নামটা হলো কি বলতো? ট্রেজার আইল্যান্ড। বলো কি নাম? ট্রেজার আইল্যান্ড। তোমরা আলেকজান্ডার ডুমাসের নাম শুনছো? থ্রি মাস্কেটিয়ার্স, এটা একেবারে বিখ্যাত তোমার ইয়াতে না, মানে একটা মুভি, তোমার এই যে বাচ্চাদের যে ইয়া তৈরি হচ্ছে, কার্টুন তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই তোমার ওইটা নিয়ে কি লিখছেন? এটা কোন দেশকে নিয়ে লিখছেন বলো? ওইটা এই যে দা থ্রি মাস্কেটিয়ার্স কোন দেশকে? এই যে আমরা চলে যেতে হবে কোথায় বলো? ফ্রান্সের মধ্যে। এবং এবং তোমরা এই ইংরেজি সাহিত্য শুধু যে এটা শেয়ার করে নেই। আচ্ছা, ইংরেজি সাহিত্য যে শুধু ধরো জর্জ সরি, একজন আধুনিক রাইটার নাম হলো E.M. ফস্টার। বলো এডওয়ার্ড মর্গান ফস্টার। কি নাম? এডওয়ার্ড মর্গান ফস্টার। তিনি ইংল্যান্ড থেকে ইন্ডিয়া চলে আসছেন। কোথা থেকে? ইংল্যান্ড থেকে কোথায় আসছেন? ইন্ডিয়াতে আসছেন। ভালো কথা, ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসছেন। আসার সময় এখন আসছেন এই, এটা নিয়ে হয়ে গেল একটা বিখ্যাত উপন্যাস। বলো উপন্যাসটার নামটা কি? প্যাসেজ টু ইন্ডিয়া। এ প্যাসেজ টু ইন্ডিয়া। এ প্যাসেজ টু ইন্ডিয়া। আবার আমাদের ভারতবর্ষের হ্যাঁ নীরজ চন্দ্র চৌধুরী। আবার বলো নামটা কি? নীরজ চন্দ্র চৌধুরী। তিনি চলে গেছেন কোথায় বলো? এই ইংল্যান্ড থেকে বা ইন্ডিয়া থেকে গেছেন কি বলো? ইংল্যান্ডে। উপন্যাসের নাম কি বলো? এ প্যাসেজ টু ইংল্যান্ড। যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হইতো না সারা, ধরো তুমি নোবেল 1907 সালে নোবেল পুরস্কার পেয়েছেন একটা গ্রন্থের জন্য। কে পেয়েছেন তার নামটা কি জানো কিনা? গ্রন্থের নাম? ওনার নাম হলো রুডিয়ার্ড কিপলিং। কি নাম বলো? রুডিয়ার্ড কিপলিং। তাহলে তার যে রুডিয়ার্ড কিপলিং এর যে তোমার এই এই প্লট, এই যে দ্য জাঙ্গল বুকের প্লট কোন দেশ বলো তো? ইন্ডিয়া। তাহলে আমরা শুধু যে তোমার এই যে তো একটা বিষয় বুঝাইলাম তোমারে, যে আমরা যদি ইংরেজি সাহিত্য ভালো করে জানতে চাই তাহলে আমার ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে একটা কি থাকতে হবে বলো? সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমি আগামী ক্লাসে তোমার ম্যাপটাকে কিভাবে নিয়ন্ত্রণে নেবে সেটা সম্পর্কে আমি একটা তোমাদের গ্রামারের ক্লাসে দিয়েছিলাম কিনা? জি স্যার। ওই যে আমি আগামী ক্লাসে একটা দিয়ে দেবো, ওই অ্যাপটা যদি ভালো করে একটু চর্চা করো তাহলে তোমার মোটামুটি কি হবে বলো? মোটামুটি ইয়াটা চলে আসবে। তো আমি আগামী ক্লাসগুলা কিভাবে নেবো তোমার আমি বলে রাখলাম। তো আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব কিসের উপরে? ক্লাসগুলো কিসের উপরে নেব? লিটারেচার। মানে কিভাবে নেব ধারণা পাইছো কিনা? আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও শেয়ার করে নিই। আমরা প্রথম ক্লাস কিসের উপরে নেব? ইম্পর্টেন্ট পিরিয়ডস। অর্থাৎ আগামী মঙ্গলবার আমাদের প্রথম ক্লাস শুরু হবে। সেখানে আমি একদম পুরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে শুরু করে তোমার পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত, অর্থাৎ কেন তুমি চেষ্টা করবা 450 সাল থেকে শুরু করে একেবারেই আধুনিক আজকের দিন পর্যন্ত ইংরেজি সাহিত্যের 8টা যুগ নামকরণ, কেন এগুলোর নাম এগুলা রাখা হয়েছে, আর 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 কি বলো
কেন এটার নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, কেন মডার্ন পিরিয়ড, কেন পোস্ট মডার্ন, কেন এটার নাম এলিজাবেথান, কেন রেস্টোরেশন, কেন অগাস্টান, এই যুগের নামকরণ গুলা এবং প্রত্যেকটা যুগের মধ্যে কোন কোন কবিরা ছিলেন এটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তাহলে আমি আবার বললাম, আমি ক্লাস শেষ করতেছি। আমাদের মূল উদ্দেশ্য লিটারেচারে পণ্ডিত হওয়া না। আমাদের মূল উদ্দেশ্য হলো বিসিএস পরীক্ষায় যেন আমরা অন্তত পক্ষে 10 থেকে 12 নম্বর সহজে পেতে পারি। সেজন্য আমাদের যা জানা প্রয়োজন। আবার বললাম, যদি তুমি একদম অবান্তর কোনো প্রশ্ন করো তাহলে প্রশ্নের উত্তর করা সম্ভব না। আমরা কোনো মতেই সব প্রশ্নের উত্তর করার চেষ্টা করবোই না। যেটা জানার প্রয়োজন, ধরো হ্যামলেটের মধ্যে সেন্ট্রাল ক্যারেক্টার কি, হ্যামলেটের উল্লেখযোগ্য কোটেশন গুলা কি কি, এগুলো আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। কিন্তু তাই বলে কি আমি মেজার ফর মেজার, আমি কি টেম্বারলিন দ্য গ্রেট, আমি কি মাচ এডো অ্যাবাউট নাথিং, এগুলা থেকে কোনো কোটেশন শেখার চেষ্টা করব? মোটেও না। তাহলে আমরা একেবারেই পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ এরকম অংশগুলারই বেশি বেশি করে পরে ইনশাল্লাহ আমরা লিটারেচারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের টার্গেট হলো প্রথমে কি পড়বো, প্রথমে লিটারেচারের বিভিন্ন পিরিয়ড গুলো খুব ভালো করে তোমাদেরকে দেখাবো। তারপরে বিস্তারিতভাবে কাকে পড়বো বলো? উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে কাকে পড়বো? তারপরে লিটারেরি টার্মস, নো, তারপরে পড়বো রোমান্টিক যুগের যুগের সব কবি সাহিত্যিকগণ, কবি সাহিত্যিকদের। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, বায়রন, জন কিটস, জেন অস্টিন, তারপরে মেরি শেলি, তাই না, এদেরকে, পরে চার্লস ল্যাম্ব, উইলিয়াম হাজলিট, এই সমস্তদেরকে পড়বো। হ্যাঁ, তারপরে পড়বো আমরা লিটারি টার্ম গুলা। তারপরে পড়বো ওই যে আমরা যে 4 জনকে আলাদা করে পড়বো। এরপরে আমরা একদম পুরা এই প্রত্যেকটা যুগের কবি সাহিত্যিকদেরকে আলাদা আলাদা করে পড়বো। আমাদের ক্লাস নেওয়ার কটা কটা কথা ছিল? 15টা। 15টা। 15টা, কিন্তু আমাদের ক্লাস লাগবে হয়তো 20 থেকে 22টা। কথা বুঝছো কিনা? জি স্যার। 20 থেকে 22টা ক্লাস লাগবে। হ্যাঁ, ওকে। স্যার তো এই একটু পর্যন্তই। স্যার কথা বলা যাবে? হুম হুম, বলো। স্যার, আমরা যারা 12 ব্যাচে ছিলাম লিটারেচারের, আমাদেরকে বলা হয়েছিল যে 13 ব্যাচের সাথে আমরা ক্লাস করতে পারবো, কিন্তু স্যার আজকে তো আমাদেরকে ক্লাসের লিংক দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি কথা বলে জানাবো। তুমি আচ্ছা স্যার, আমি আজকে কথা ধন্যবাদ। বলবো বিষয়টা নিয়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার। ইনশাল্লাহ। তাহলে এ পর্যন্তই। তো তোমরা কোনো মতেই ক্লাস মিস করো না, ক্লাসটা শুধু ওই শুনবা, বারবার রেকর্ডিং শুনবা। তাহলে দেখবা যে এই যে গল্প শুনতে শুনতে দেখবা যে তোমার কাছে মনে হচ্ছে যে একদম খুব আপন, মানে ইংরেজি সাহিত্যের চরিত্রগুলা, কথাবার্তা গুলা, মানে একেবারে মনে হবে যেন ওফেলিয়া আমার খালাতো বোন, হ্যামলেট আমার চাচাতো ভাই, এরকম মনে হবে। মানে একেবারেই এত ফ্যামিলিয়ার ক্যারেক্টার এবং এত হৃদয় নিংড়ানো গল্প। আমার টার্গেট থাকবে শেষের দিকে শুধু প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা মাস্টারপিস যেগুলো আছে সেটার গল্প শোনানো। তাহলে তুমি বই তো যে কোনো জায়গাতে পড়তে পারো, আমি মূল জিস্ট নির্যাস কথাটা বলে দেবো। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? তাহলে আজকে এই পর্যন্তই নাকি? সালাম কালাম দেবী দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওকে, স্যার ইংলিশ আল্লাহ হাফেজ। গ্রামারের নতুন ব্যাচ শুরু হবে কি? নতুন ব্যাচ এটা শেষ হওয়ার পরে, এখন তো প্রচুর সময় আমি আর দিতে পারছি না। কবে নাগাদ শুরু হতে পারে স্যার? ডিসেম্বর, নভেম্বর, এই নভেম্বর ডিসেম্বর ধরে নাও, ডিসেম্বর দিকে, ডিসেম্বরের দিকে। হ্যাঁ, ঠিক আছে, স্যার। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, তাহলে দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ভাইবার গ্রুপটা এটার মধ্যে সক্রিয় থাকবে। ভাইবার কারা কারা আছো? নাজিম?
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাজিম, কি অবস্থা? এই তো স্যার আস্তে আস্তে সবাই জয়েন করতেছে। আপনার একজন জয়েন করলে স্যার আমরা স্টার্ট করবো আর কি স্যার। ঠিক আছে, এই তো কয়েকদিন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। নাজিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই আমি আজকে একটু ফার্স্টে ভাইবা দিব ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, নাম কমেন্ট সেকশনে আগে লিখে রাখুন please। আমি কিন্তু লিখে রাখছি এবং আমি সবার আগে জয়েন করছি কিন্তু। আচ্ছা সমস্যা নেই, আরেকবার লিখে দেন, আমি এখনো পাইনি তো স্যার লিস্টটা। এখানে 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 যে চ্যাট লিস্ট আছে, হ্যাঁ এখানে একবার লিখে দিবেন। আজকে যারা ভাইবা দিতে চাচ্ছেন আমাদের এখানে যে চ্যাট এই অপশনটি আছে, সেখানে গিয়ে হচ্ছে সবাই নামটা লিখবেন প্লিজ কষ্ট করে। যারা আগে দিতে চাচ্ছেন আগে লিখবেন। স্যার কতক্ষণ পরে আসবে? স্যার আছে, আমরা আর কয়েকজন পার্টিসিপেন্ট জয়েন করলে স্যারকে দিতে পারবো। আমরা এখানে যারা জয়েন করছি সবাই কি ভাইবা প্রার্থী? একটু রেসপন্স করুন প্লিজ। জি ভাইয়া। আচ্ছা ফরিদ ভাই তো আছেন, এখানে আমাদের ইব্রাহিম ভাই আছেন। আমি আসলে বেস্ট, তারপর হচ্ছে আরিফ ভাই, শুভজিৎ, আপনাদের চিনতে পারছি না। আপনারা কি ভাইবা প্রার্থী? আজকে কি ভাইবা দিতে যাচ্ছেন?
আমি নাম এনলিস্টেড করতে চাচ্ছি। ফার্স্টে হচ্ছে সাথী আপুকে নিব, উনি হচ্ছে আগে ইনবক্সে নক করেছিলেন। রুবেল ভাইকে সাথী আপু পরে দিব। তারপরে হচ্ছে আমাদের মোস্তাফিজ ভাইকে দিচ্ছি, এরপরে হচ্ছে ফরিদ ভাইকে দিব, আর কি 4 জন। আর কেউ কি ভাইবা দিবেন আজকে? আর কেউ ভাইবা দিবেন প্লিজ? নাজিম ভাই জিজ্ঞেস করেন যাদের ভাই ভাই যে এই সপ্তাহে আছে, বিশেষ করে 31 তারিখের মধ্যে হ্যাঁ আছে হ্যাঁ, ওনাদের। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল পরশুর মধ্যে যাদের আছে, 30 তারিখের মধ্যে যারা আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে একটু বেশিক্ষণ রাখেন, আমাদের ভুল ভ্রান্তি গুলো বা রিভিউ গুলো একটু কিভাবে ভালো করা যায়। এই আমরা তো ইনশাআল্লাহ। যেহেতু সবাই নাই, 3 জনেরই একটু বেশি সময় ধরে রিভিউ টিভিউ দিয়ে না। 4 জনকে পাচ্ছি। আপনারা ইব্রাহিম ভাই একটু হেল্প করবেন, সাথে থাকবেন প্লিজ। আর মুস্তাফিজ ভাই সার্বক্ষণিক সহযোগিতা করবেন প্লিজ। তারপর হচ্ছে আপনার ভাইবা নিব। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতেছি, স্যার শুরু করে দেবো? জি স্যার, স্টার্ট করতে চাচ্ছিলাম, আচ্ছা দেরি না ঠিক করে। আছে, তাহলে ধরো।